কালকে রূপম বুঝলো তো, রেখা চিত্রাম তো দেখলাম রাত্রিবেলা, হেভি লাগলো। না 7 তারিখে আসবে মিলিয়ে, তো পথে আমরা দেখেছি। হ্যাঁ আমি খেয়ে দিয়ে বসলাম। সাগর নীল চান করে না, খায় খায়। ও মানে সপ্তাহে একদিন করে করে। আমার এখনো চুল ভিজে, দেখে বাবু বুঝতে পারবে। আরে শোনো, আমরা যখন কলেজে পড়তাম না, চুল ভিজিয়ে চলে যেতাম, ঠিক আছে? চুল ভিজিয়ে কোথায় ক্লাসে ঢুকে যেতাম। বাড়িতে মাটন সাগর নেই? না আজকে মাটন হয়নি, মাছ হয়েছে, মাটন হয়নি। কথা বললাম তোমার রবিবার দিন কি হয়ে যায়, রবিবার দিন না দাদা, মানে আমাদের প্যানিক করে ওঠে না দাদা রবিবার দিন। ব্যাপারটা হচ্ছে কি, রবিবার দিন আমার 3খানা পড়ানো থাকে। এবার তুমি কিরকম রবিবার দিন স্টুডেন্টদেরকে পড়াও, রবিবার দিন কেউ পড়ায় কাউকে? পড়াতেই হয়। তুমি এইটা বাজে কথা বলছো, তুমি নিজে রবিবার পড়তে যেতে না, এটা হতে পারে? রবিবার না আমি পড়তেই কোনো পড়াবো না, কোনোদিনও পড়িনি রবিবার। কি বলে? আমি না, আমার পরীক্ষা দিনে পড়ছি, সোমবার পরীক্ষা তবে রবিবার পড়ছি, এমনি সময় জীবনে পড়তাম না। রবিবার মানে তো ছুটি। না পড়াতে হয়, কিছু করবার নেই। আর কি বলতো, তিনটে শিফট আলাদা আলাদা পড়ানোর পরে না, মানে মাথা হ্যাং করে থাকে। মানে অন্য কোনো বিষয়ে যে মানে তো বোঝাতে 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 আমার নিজের আর কি জ্যাম হয়ে যায় মাথা। এইটা হচ্ছে। হ্যাঁ খেলা দেখবি? আজকে খেলা দেখা, মানে খেলা দেখা খুব চাপের ব্যাপার, ওই স্কোর ফলো রাখবোই। অরিত্রর তো আজকে স্নান খাওয়া দাওয়া ভালোই হয়েছে, বিয়ের পর এখন নতুন নতুন ভালো খাওয়া দাওয়া। বিয়ের আগে আমি খেতাম না ভাই, বিয়ের আগে দাদা এখন এখন তো ভালো মন্দ না, রবিবার দিন মানে এখন বিয়ের পরে রবিবার মানে হচ্ছে একদম ফুল। আমি রবিবার দিন চিরকাল ভালো মন্দ খেয়েছি, এরকম না যে বিয়ের স্পেশাল কিছু। ঠিক আছে আমি যাই না। তুমি আমাকে হয়তো একটা কথা বলো, মাঝে মাঝে তুমি এত বড় বড় দাঁড়িয়ে রাখো, যখন তুমি কাটো পুরো ক্লিন শেভেনই হয়ে ট্রিম করো না? না ট্রিম করা আছে, হালকা ট্রিম করা আছে, মানে একদম সব থেকে কম পয়েন্ট করা আছে। ও আমি কদিন আগে বোধহয় দেখলাম তুমি মধ্যে ক্লিন শেভেন হয়ে গেছে, তাহলে তুমি ক্লিন শেভেন কিন্তু হও, তুমি কিন্তু অনেকবারই দিবে। হ্যাঁ ক্লিন শেভেন ওইটার কারণ হচ্ছে যে কখনো কখনো হয়ে যায় আর কি। মানে যখন ধরো আমি জানি না তুমি কি করে মেনটেন করো, মানে এই জায়গাগুলো কুটকুট করতে শুরু করে, ধরো প্রচন্ড মানে রাস্তায় ঘুরছি, ধরো ঘাম হচ্ছে, এইখানটা জমে যায় না। বা ধরো কোথাও ওই ট্যাপিডোতে গেলে যে হাওয়া দেয়, দেখবে ধুলো ঢুকে যায়, ওটাও কুটকুট করে দিচ্ছে। তো ওটাই আর কি। নাহলে আমার অ্যাকচুয়ালি বড় চুল, আমি তো বড় চুল আজকেই কেটেছি, আজকে কেটেছি হচ্ছে আমার একটা বন্ধুর বিয়ে আছে বলে, বউ ভাতা আর কি। তো সেইখানে ভালোই তো, তোমরা ভালোই। কালকে আগামীকাল বোধহয় আমার রূপম দার একটা বিয়ে আছে, হয়তো তাই বলছিল বোধহয়। হ্যাঁ ভালোই বিয়ে খাচ্ছ তোমরা, সত্যি আলাদাই। রূপমকে বিয়েতে জিজ্ঞেস করছো না তোমারটা কবে খাবো? আমি তোকে বলি আমার না, বলে আমার বিয়েটা কবে খাবে। চলো এখন নিয়ে বাচ্চা না, আমাকে সাগর নীলকে মেয়েরা জিজ্ঞেস করে তোমারটা কবে খাবো। সব জাদা। এই শুরু করি, চলো আমরা শুরু করি এবার, শুরু করে দিই। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে কাকাবাবু 4, ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, বিজয়নগরের হিরোর ওপর, এবং বুম্বাদার প্রোডাকশন হাউসও ইনভলভ আছে এনআইডিএস। তো তোমাদের কি ওপিনিয়ন? কোথায় রূপমের শুরু করবো? রূপম বল। দেখো আমি সবনি আর খুব একটা এক্সাইটেড নয়, তবে বুমবাজার প্রোডাকশন হাউস থেকে না ভালো ভালো কিছু কাজ এসেছে। তো বুমবাজার এই শোটা সে অ্যাসোসিয়েট হওয়া একটা ভালো বুমবাজার নিজের প্রোডাকশন হাউস অ্যাসোসিয়েট হওয়া। শ্রীজিৎ মুখার্জি তো ডিসিশন নিয়ে নিয়েছেন উনি বমিকেশ বানাবেন না, প্রিয়া বানাবেন না, কাউ বানাবেন না। আমার মনে হয় এটা দিক থেকে ভালোই। তো শ্রীজিৎদার কাজগুলোর মধ্যে সব থেকে আমার মনে হয় খারাপ ছিল হচ্ছে, আমার খারাপ লাগছিল
এই এই কাজগুলো মানে ফেলুদা কাবাবু বন্ধুটা ভালোই করেছিল। ভালো লাগছিল না, বন্ধুটা ভালো লেগেছিল আমার, ফেলুদাটা ভালো লাগে, খাওয়াবো ভালোই লাগে। তো সেদিক থেকে সিদ্ধার্থ করবে না তার কল ওঠে। এবার দেখার যে তারা কাকাবাবু নিয়ে কেমন ছবি বানায়, তবে কাকাবাবুর অনেকগুলো এমন গল্প আছে ভালো ভালো, সেই গল্পগুলো নিয়ে আমার মনে হয় খুব ভালো কাজ হতে পারতো, যেহেতু আগেও হয়েছে। তার থেকে আমার মনে হয় অনেক ভালো ভালো গল্প ছিল যেগুলো নিয়ে কাজ কি, আমি জানি না রাইটস বা অন্য কোনো সমস্যা হতে পারে। আমি খুব বেশি আশাবাদী নই, সত্যি কথা হচ্ছে এটা। এই ছবিটা খুব ভালো হবে বা আগের বারের থেকে একদম অন্য কিছু হবে, এই expectation আমি রাখছি না। দেখার তবে যেহেতু বোমবাজার প্রোডাকশন অ্যাসোসিয়েট রয়েছে, যদি একটু অন্যরকম কিছু মনে হয় এবার অনেকগুলো চরিত্র বদল হবে, গল্পটা একটু বদল হতে পারে, মানে আগের যে কন্টিনিউশন সেরকম চরিত্রগুলো নাও থাকতে পারে। দেখা, তবে আমার খুব বেশি আশা নেই। দেখো আমাদের এটা তো দাবারু অবশ্যই। সিনেমাতে যে অর্ঘ্য যে অ্যাক্টিং করেছিল না, দাবারু সিনেমাটাতে হুম, যে হুম। বাচ্চা ছেলেটি করেছিল, ছোট এজ গ্রুপ দেখেছিলাম, তো বড় এজ গ্রুপ সেই ছেলেটি রয়েছে অর্ঘ্য, ও রয়েছে এবারে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, আমি শুভ ও মহন্তের ছবিটা দেখলাম। ও মাইট বি হয়তো সন্তু প্লে করতে পারে, মাইট বি, আই ডোন্ট নো। আচ্ছা, সন্তু এবারে আরিয়ান ভৌমিক নয়? না না না, না, আমার মনে, এবং সন্তুর আরেকটা বন্ধুর ক্যারেক্টার থাকে না, কি যেন নাম, ওই ক্যারেক্টারটাও মনে হয় এবারে থাকবে মনে হয়। কারণ আমি দুটো বাচ্চা ছেলেকে দেখলাম, একটা ব্রতকে দেখলাম, ব্রত তাহলে মনে কি আছে আমরা? ওই আমি সিনেমার যে ব্রত, টু গুডু, হ্যাঁ হ্যাঁ হুম, ওটাও হ্যাঁ। দেখলাম। তো আমার মনে হয় হুম, ওরা দুজন ওই, আমার মনে আছে ওই মানে অ্যাকচুয়াল গল্পটাতে বা যে কার্টুনটা হতো, কাকাবুর একটা কার্টুন হতো, ওতে দেখবে সন্তুর একটা বন্ধু ছিল, ও থাকতো ওদের সাথে অ্যাডভেঞ্চার। আমার মনে হয় দুটো বাচ্চাকে দেখেছে, এবং মাইট বি ওরা একটু বাচ্চাদেরকে আর একটু কেটার করতে চাইছে, কাকাবু চিরকালই বাচ্চাদের কেটার করে, তো ওরা মানে ওটা করতে চাইছে বলে ওখান দিয়ে একটা কমেডি একটু ক্রিয়েট করবার চেষ্টা করে। হ্যাঁ, সাগর নিয়ে কিছু বলছিলেন। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে এটা বক্স অফিস প্রজেক্ট, পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে। মানে ছবিটাকে হয়তো ক্রিসমাসের সময় আনা হবে আর কি, এবং একটা বড় বক্স অফিস কালেকশন টার্গেট থেকে যে 5 কোটি টাকা 7 কোটি টাকা কালেকশন করে নিল। এবং ছবি কিরকম হলো দেখো, কাকাবাবু কিরকম হবে এটা তো বড় কথা নয়, মানে কাকাবাবু কিরকম হবে সেটা আমরা জানি, কিন্তু মানে কালেকশনটা কিরকম হবে সেটাই আর কি দেখবার মতন ব্যাপার। খুব বেশি ছবি কোয়ালিটি হবে, খুব একদম ফাটাফাটি কিছু হবে এই expectation আমার নেই। বছরে একটা হিট বেরিয়ে যায়, সুপারহিট বাংলা ছবি, তাহলেই বড় কথা আর কি। ঠিক আছে, চলো 2025-এ একটা সুপারহিট বাংলা ছবি হচ্ছে কাকাবাবু, মানে 5-7টা তো লাগে অ্যাকচুয়ালি, তার মধ্যে একটা যদি হয়ে যায় কাকাবাবু সেটাই বড় কথা। এবার এই ছবিটা বক্স অফিসে যদি না করতে পারে তখন হবে হচ্ছে একটা গন্ডগোলের বিষয়, যে কোয়ালিটির ছবিও হলো না, বক্স অফিসে করতে পারলো না। যে কোনো একটা বক্স অফিসে অ্যাটলিস্ট ভালো কালেকশন করুন, তাহলেই মানে আমি কোথাও একটা খুশি থাকবো যে ঠিক আছে চলো কিছু কিছু একটা তো হয়েছে, মানে একটা তো গ্রোথ হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি কালেকশন। আর আর বুম্বাদা কাকাবাবু যেরকম প্লে করে, কাকাবাবু সেরকম ভাবে সে প্লে করবে। বুম্বাদাকে নিয়ে নতুন করে কিছু বলবার নেই, তবে আগের ছবিগুলো তো খুব একটা ভালো নয় আর কি। তো সেই কারণে মানে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ব্যাপারটা, কাকাবাবু চরিত্রটাকে নিয়ে যে মানুষের ভালোবাসা সেটাই আবার কাজে লাগবে। এরকম নয় যে সিনেমাটার যে একটা মানে কি দম, যে সিনেমার জন্য আলাদা করে একটা, ধরো 22শে শ্রাবণের জন্য যেটা দশম অবতারের ক্ষেত্রে হচ্ছে, সেই জিনিসটা আমার মনে হয় যে কাকাবাবুর ক্ষেত্রে খুব বেশি করে আর কি হবে। সৃজিতদা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে এই ছেড়ে, আর ঠিক সময় মতো ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। জোর করে ইলংমেট করা প্রবলেম। কাকাবাবু ফোর দেখে যে কখন আনে কিছু কিছু জানিয়েছে কি যে না, হতে পারে? রিলিজে জানা এখন মোস্ট প্রবাবলি ক্রিসমাসই পারফেক্ট টাইমিং আর কি। আমারও যেহেতু আমারও মনে স্কুল হচ্ছে কলেজ ক্রিসমাস। যদি থাকবে ওই সময়, অনেক সময় একটা ইভেন্ট ফিল লাগে। আরেকটা জিনিস আমি যদি বলতে যে আমি এই প্রজেক্টটা থেকে একটু আশাবাদী, তার কারণ আছে। আমি একবার চিরকাল এটা বলে এসেছিলাম যখনই আমি মানে জঙ্গলের মধ্যে একটি হোটেলের যে অ্যাডাপ্টেশনটা হচ্ছিল কাকাউর প্রত্যাবর্তন বলে, তো তখনই বলেছিলাম যে যে গল্পগুলো নিয়ে সচরাচর ছবি হয়েছে, মানে সৃজিত মুখার্জির যে তিনটে ছবি হয়েছে, সেগুলো কম্পারেটিভলি অনেক উইকার গল্প। আর ওর ভালো গল্প আছে, কিন্তু ওই তিনটে সিনেমার মধ্যেই আমার মনে হয়েছে যে ওরা যেটা টার্গেট করছে যে আমি একটা ফেস্টিভ্যালে যেহেতু উইন্ডোতে আনছি, অ্যাডভেঞ্চার। একটা অ্যাডভেঞ্চার রাখবো, একটা দেশ ভ্রমণ। এই জন্য প্রথমটা একটা পিরামিডের মধ্যে মিশরে হচ্ছে, পরেরটা একটা পাহাড়ের উপর হচ্ছে সুইজারল্যান্ডে গিয়ে শুটিং, থার্ড পার্টটা হচ্ছে আফ্রিকাতে গিয়ে শুটিং জঙ্গলের মধ্যে। এগুলো দিয়ে না মানে একটা ওরকম আর কি, যেটা ফেলুদার মধ্যেও থাকে, যেটা ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, সেই অ্যাঙ্গেলটাকে আনবার করে বেশি করে চেষ্টা করা হচ্ছিল র্যাদার দ্যান স্টোরি। সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজয়নগরের হিরে অনেক বেটার গল্প, তো যারা মানে পড়েছে বা কাকাবাবু যারা ফলো করে তারা বুঝতে পারে। তো এটা অনেক বেটার গল্প, তো আমার মনে হচ্ছে এটা মেকার্সরা শিখে গেছে না, আমাকে ইন্ডিয়ার বাইরে যেতে হবে, ইট ইজ নট ব্যান্ডিং, আমার রাদার গল্পটা ইম্পর্টেন্ট হওয়ার দরকার।
সেই দিক থেকে একটা আশা রয়েছে। এবং যে যিনি ডিরেক্ট করছেন এবার, চন্দ্রাশিস চন্দ্রাশিস রয় না ওনার নাম? তো ওনার ওই হইচইতে একটা সেই ওয়েব সিরিজ হলো মিমি চক্রবর্তীকে নিয়ে, যাহা বলিব সত্য বলিব, সেটা কিন্তু আমার কাজটা ভালোই লেগেছিল। এবং তার আগে উপাদাকে নিয়ে আরো একটা কাজ করেছিল, যেটা মনে হয় জি5 এ রিলিজ করেছিল ডাইরেক্টলি। তো সেই কাজটাও কিন্তু বেশ ভালো ছিল, সেটা তো খুবই আর্টি একটা ছবি ছিল। তো ডিরেক্টরও ভালো, প্লাস গল্পটাও বেটার আগের থেকে, প্লাস এবং ওটার মধ্যে টু ইভেন্ট মোটামুটি চেঞ্জ করে দিয়েছে, মানে হয়েছে আর বাদবাকি কাজের থেকে কম্পারেটিভলি অনেক বেটার। হেভি কাজ না, ব্যাপার ব্যাপার হচ্ছে যেটা অরিত্রদা বলছে সেটা যদি হয় তো খুব ভালো কথা, যে গল্পটাকে সেই অ্যাঙ্গেল থেকে বেছে নেওয়া হয়েছে। এরকম ভাবে বেছে নেওয়া হতে পারে যে সৃজিত মুখার্জির যে ব্র্যান্ডিংটা, সেই ব্র্যান্ডিংটা নেই। সৃজিত মুখার্জি বুম্বা, সেই ব্র্যান্ডিংটা নেই। একটা ব্র্যান্ডিং কাট আপ হয়ে যাচ্ছে, শুধু বুম্বাদা রয়েছে। তো আমি এবারে বিদেশে যাবো, বাজেটটিকেও আমাকে সেই অনুযায়ী সেট করতে হবে। এতে করে সৃজিত মুখার্জির ব্র্যান্ড ভ্যালুটা না থাকা সত্ত্বেও আমি ওটাকে সাপোর্ট করে দিতে পারি। সেরকম একটা চিন্তা ভাবনা প্রডিউসারদের অ্যাঙ্গেল থেকে ডেফিনেটলি থাকতেই হবে। মানে যেটা অন্যায় কিছু নয়, মানে এটাই এভাবেই তো সিনেমার ব্যবসা অ্যাকচুয়ালি হয়, চলে। হ্যাঁ, 100%। তবে এসবিএফ এর লাইন আপ কিন্তু অ্যানাউন্স হচ্ছে 28 তারিখে। তোমাদের কালকে বঙ্গে তো নিশ্চয়ই ইনভাইট করেছে। হ্যাঁ, আমাকেও ইনভাইট করেছে। তো এখন সাগরনী তো invite- সাগরনী যাবি না তোর লাল কুর্তিটা পরে? আমি তো সব জায়গায় লাল কুর্তি পরে যাইনি, এগুলো কি কথাবার্তা? এখানে ড্রেস কোড আছে, ড্রেস কোডটাই লাল, লাল আর সাদা। ও আমিও তো করে দেখি পাঠিয়েছে। আমাকে জিজ্ঞাসা করছিল যে একটু তাড়াতাড়ি জানাও তুমি আসবে কিনা। তা আমি কিছু নিশ্চিত ভাবে বলিনি। কি করে বলবো 28 তারিখ কবে ইনভাইট করেছে, কতদিন আগে বলা যায়? 28 তারিখে কোথায় থাকবো না থাকবো সেটা আগে থেকে বলা যায়? হ্যাঁ সেটাও ঠিক। কোথায় থাকবি না থাকবি, হোটেলে থাকবি। মানে হইচই টিমের সাগর নীলের থেকে আগে ডেট নিয়ে তারপরে মানে ইভেন্টটা প্ল্যান করা। আর বড় হচ্ছে গেমটা, আমার সাগরনী আসছে, এবার কি তোমরা আসবে? আরে হ্যাঁ, তোমরা যে এটা যে কত বড় ভুল করলে এবং পিছনে যে কত বড় বার্তা নিলে, এই যে এরকম ভাবে ভিডিওতে বলে দিলে, এরপর যদি কেউ ভিডিও করে বলে যে আমাদেরকে তো বলা হলো না, তার দায়ভার আমার নয়, রূপম দত্তের কোনো দায়ভার নাই ভাই। আমি কিন্তু বলিনি, শুরু করিনি। আমি এর পরে বলছি আমার তরফ থেকে কোনো কিছু নেই, যা হবে তার দায়িত্ব অরিত্র বলবে, আমি এর মধ্যে আর আমি কি করেছি ভাই? আমাকে ইনভাইট করে তুমি সেটা বলেছি, আমি কি লোককে অন্য লোককে ইনভাইট করতে বারণ করেছি? তোমাদেরকে জিজ্ঞেস করো তোমাদেরকে কারা ইনভাইট করেছে, কাকে। পিছনে ফোন অরিত্র আমি নেই ভাই, এর পিছনে দেখে না আমি ছিল না, আমি নেই। আমি তোমাকে যদি কারোর মনে হয়ে থাকে যে ঠান্ডা পলিটিক্স, তাহলে সেটা সাগর নীল। এখন মানে আমার কথা হচ্ছে যে একটা স্বাভাবিক কথা বলতে গেলে এত ভাবতে হচ্ছে কেন, আমি সেটাই বুঝতে পারছি না। डर का माहौल है। तो डर का माहौल एसबीएफ এর লাইন আপটার ব্যাপারে তোমাদের কি? তাহলে কি না, আমার কথা হচ্ছে লাইন আপে নিশ্চয়ই রঘু ডাকাতের একটা ছোট্ট করে তাহলে কিছু থাকবে। রঘু ডাকাত থাকবে, কাকুলি থাকবে, এই দুটো থাকবে, তুমি এই দুটো বোঝাই যাবে। আর এছাড়া মানে শুনছিলাম আর কি, মানে ফেসবুক থেকেই দেখছিলাম সোনাদার হয়তো পার্ট 4টা তারা মানে অ্যানাউন্স করতে পারে হয়তো। আর হ্যাঁ, এটা শুনছিলাম। আচ্ছা, আর রাজদার নাকি একটু ছবি আছে, রাজ চক্রবর্তীর ছবি। শীতদার হয়তো কিছু থাকবে একটা। শ্রীদার নিশ্চয়ই থাকবে। পরমদার একটি ছবি রয়েছে, পরমদা একটা ছবি বানাচ্ছে, হরের বানাচ্ছে ছবি, মানে বড় পর্দার জন্য। আমার মনে হয় পরমদার ছবিটা আসলো, এই রাত তোমার আমার, মানে তারপর তো পরমদাকে ছবি দেওয়াই উচিত। যে বাজেট ছবিটা বানানো এবং ছবিটা যেরকম ভাবে ব্যবসা করেছে, খুব সামান্য শো পেয়েছিল, এবং যেরকম ছবিটা অর্ডার মাউথ, আমার মনে হয় যে সেই জায়গাটা পরমদাকে দেওয়া উচিত। এবং পরমদার হোক যে ড্রামা ছবিগুলো বানায়, বৌদি ক্যান্টিন ভালো ছবি বানিয়েছিল, সেই ছবিটা ওয়ার্ক করেনি, সেটা আলাদা ব্যাপার। এই রাত তোমার আমার খুবই ভালো বানিয়েছে। এই যে জনরাটাই না, মানে তো ছবিটার মধ্যে তোমার আর ও কিন্তু গ্যাস গ্যাস করে ফেলে, আমার সব থেকে ভালো লাগে যে ড্রামাই বানাচ্ছে কিন্তু ওই প্যান্টানিটা করে না। ওই যে ডিফারেন্সিয়েট করতে পারে, যে ও যেটা দেখাতে চাইছে সেটা হয়তো স্লো পেস, সেটা হয়তো খুব ম্যাচিওর, কিন্তু সেটাকে ভালো মতো হ্যান্ডেল করে। যে স্টেটমেন্ট রাখতে চায় সেটা খুব স্ট্রং হয়, বোল্ড হয়, আর যে কারণে পরমত এরকম ধরনের কর্মসূচি বেশি ভালো। তো ওর কারণে সেই পাওয়া উচিত। হ্যাঁ অভিযান, কেন? অভিযান অভিযান আর
সোনার অ্যাকচুয়ালি পরমব্রত চট্টোপাধ্যায় এই জনরাটা বেশি ভালো হ্যান্ডেল করতে পারে, যেখানে একটু জিনিসগুলো একটু নোয়ান সার্টিলিটি আছে, ড্রামাটাকে অ্যাকচুয়ালি বেশি ভালো হ্যান্ডেল করতে পারে। মানে একটু ওভার দ্য টপ হয়ে গেলে বরং আমি বলবো হাওয়া তো বদলে আমার ভালোই লাগে, ফার্স্ট পার্টি দেখা যাচ্ছে সেকেন্ড পার্টি এরকম হয়, কিন্তু মানে ইভেন ভাই বললো মানে পরমদা ইভেন লড়াই ছবিটাও ডিরেক্ট করেছিল ভালো, কিন্তু লড়াই কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। লড়াই বেশ ভালো। হ্যাঁ, ওই যে খুবই ভালো। না, আচ্ছা তোমাদের তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমাদের এটা কি মনে হচ্ছে? একটা জিনিস বলছি, সেটা হচ্ছে 22শে শ্রাবণ যখন এসেছিল, 22শে শ্রাবণ যে গানটা আছে না রূপম ইসলামের, ওই যে গানের যে পোর্শনটা ওটা কিন্তু পরমদা ডিরেক্ট করে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, জানতাম না তো এটা, মানে কোথা থেকে জানতাম? সময় একটা ইন্টারভিউ হয়েছিল, তখন ওটা বলেছিল যে এই পোর্শন তুমি ডেট করেছো, ওটা নিয়ে পরমদা বলেছিল। আমি অনেক আগে আমার কোয়েশ্চেনটাকে ফেরত আসছি, যে লাইন আপটা মোটামুটি আমরা শুনতে পাচ্ছি, এটা তো আমরা এক্সাক্ট জানি না কি লাইন আপ হবে, But এই যে কারণ এসডিএফ কিন্তু 2024-এ খুব একটা ভালো কিছু করতে পারে, মানে ক্রিসমাসের বড় হিট নেই, পুজোতে ছবি ছিল না, বাকি বছরেও যে বিশাল বড় হিট দিয়েছে তা কিন্তু নয়। কিন্তু আমরা দেখি যে সচরাচর এসবিএফ বছরে একটা বড় হিট, একটা মাঝারি হিট দিয়েই দেয়। তুমি যদি দেখো 2022-এ 23-এ তাদের কিন্তু বড় বড় হিট আছে। 22-এ বল্লভপুরের কথার মতো ছবি, কর্ণসুবর্ণের গুপ্তধন, 23-এ আমি ছবির কোয়ালিটি বলছি না, আমি বিজনেস দিয়ে বলছি। 23 সালে তুমি যদি দেখো আমাদের দশম অবতার, ঠিক আছে, তো এরকম কিন্তু ছবি তারা নিয়ে এসেছে, বা কাবুলিওয়ালা, সেই ছবি কিন্তু নিয়ে এসেছে, কিন্তু এবারে কোথাও গিয়ে সেখান থেকে একটু পিছিয়ে ছিল 2024-টা। তোমাদের কি মনে হচ্ছে 25-এর লাইন আপটা কত ইন্টারেস্টিং এবং কি হতে পারে আর কি? দেখো রঘু ডাকাত তো বিশেষ করে খাদানের কালেকশনটা পরবর্তীতে রঘু ডাকাতকে আরো বড় করে মেকার এখানে প্ল্যান করবে। এবং খাদানে যেটা একটা জিনিস বোঝা গেছে যে হ্যাঁ, বড় ছবি করলে একজন সুপারস্টার যদি একটা সুপারস্টারের মতো করে ছবিটা আনে, সঠিকভাবে প্রমোশন করে, যে একটা বড় ছবি বাংলায় আসছে, এই ব্যাপারটা তো বহুদিন হারিয়ে গেছিল, খাদানে সেটা প্রপারলি করা গেছে। সেটা যদি রঘু ডাকাতের বেলা আমার ধারণা এক্সিকিউট আরো জিনিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। মানে রঘু ডাকাতের যখন জিনিসপত্র একটার পর একটা আসতে থাকবে, তখন মনে হবে যে ভাই সাধারণ ছোট ছবি ছিল, রঘু ডাকাত আরো বড় ছবি হয়ে গেছে। আমার বিশ্বাস এক্সিকিউট এই এই পুশটা দেবে, এবং সেটা দেবো চাইবে যে আমার আগের ছবির থেকে পরের ছবিটা ডেফিনেটলি সেটাকে আরো বড় করে দেবে। এবং তখন পুজোর সময় কিন্তু বাঙালির এমনি একটা ছবি দেখতে যাওয়ার ইচ্ছা তো থাকেই, এবং সেই সময় কিন্তু রঘু ডাকাত ছবিটা খুব বড় একটা প্রতিদ্বন্দ্বী। এবং রক্তবীষ্টু সামনে রয়েছে, সেটাও খুব বড় প্রতিদ্বন্দ্বী। কৌশিক গাঙ্গুলির বোধহয় একটা ছবি রয়েছে, সেই ছবিটা যদিও একটা ছোট ব্যানারে আসছে, সেই ছবিটা কি করে না করে দেখবার মতন একটা ব্যাপার হবে। কিন্তু পুজোর লড়াইটা খুব মানে টাফ, মানে এক্সাক্ট লাইন আপ নিয়ে কথা বলতে গেলে অটোমেটিক্যালি পুজোর লড়াই আর কি ঢুকেই পড়ছে। এবং ক্রিসমাসে কাকাবাবু আনছে কিনা সেটা এখন আমরা নিশ্চিত হতে পারছি না। দেখা যায় কাকাবাবু, আমার ধারণা ক্রিসমাসই কোথাও একটা আসবে। এই দুটো ছবি কিন্তু স্ট্রং, তবে ক্রিসমাসে কিন্তু দেব এগিয়ে যায়। দেবদার ডেফিনেটলি ওই প্রজাপতি পূজা আনছে, ওই ছবিটা সব থেকে বেশি এগিয়ে শুরু করবে। এটার ব্যাপারে আমার মনে হয় আমাদের তিনজনের মধ্যে কারোরই ডাউট নেই, ওই ছবিটা সব থেকে বেশি এগিয়ে যাবে। কারণ একটা তো রিকল ভ্যালু রয়েছে, এবং ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে রিকল ভ্যালুটা আরো বেশি করে কাজ করে, আমাদের থেকেও অনেক বেশি কাজ করে। প্রজাপতি আমার ভালো লেগেছিল, তাহলে প্রজাপতি টুটা আমি দেখতে যাবো, সেই ব্যাপারটা রয়েছে। তো দেখা যাক যে কাকাবাবু কিরকম কি করে। তবে রঘু ডাকাত নিয়ে চিন্তা নেই। ব্যাপক কালেকশন করতে পারি গণিত বললো, এবং হয়তো ওই ছবিটাই হয়তো বছরের মানে রঘু ডাকাতও হতে পারে, তবে আমার তো বেশি মনে হয় যে প্রজাপতি টু হায়েস্ট গ্রসার হওয়ার বেশি চান্স। হুম, হুম, হুম। না, রঘু ডাকাতের ক্ষেত্রে ব্যাপারটা কি বলতো, রঘু ডাকাতের ক্ষেত্রে যেহেতু সামনে একটা রক্তবীজ টু রয়েছে, যে কারণে না ওখানে ব্যবসা অনেকটা ভাগাভাগি হবে। মানে ওটা না চাইলেও হবে, মানে এরকম ভাবে না যে রক্তবীজ টু একদম আসবে আর কিছুই করতে পারবে না। এটা যারা ভাবছে তারা ভুল ভাবছে। রক্তবীজ টু ও ধামাকা কালেকশন করবে, হয়তো রঘু ডাকাত বেশি করলো, বা হয়তো রক্তবীজ টু বেশি করলো, সেটা সময় বলবে। দুটোর মধ্যে পোটেনশিয়াল রয়েছে, কিন্তু রঘু ডাকাত বেশি করলেও সেটা অনেক বড় হওয়ার সম্ভাবনা রক্তবীজ টু এর জন্য কমে যাচ্ছে। প্রজাপতি টু এর কাছে সেই সুযোগটা বরং আছে। এবং ক্রিসমাসের উইকেন্ডটা যে কতটা উক্ত উইকেন্ড, সেটাই আমি পুরোপুরি এখনো মানে এটাতে একমত পোষণ করি না যে ছবির জন্য আর ছবি করতে পারবে না, এটা আমি এখনো মনে করি না। কারণ টেক্কা আর বহুরূপী তো ছিল, সেখানে আমাদের এটা মনে হচ্ছিল ছবিও তার ছবির ক্ষেত্রে খুব বড় হয়ে হ্যাডান্স হয়ে দাঁড়াবে, কিন্তু বহুরূপী বড় খেলা খেলে বেরিয়ে গেছে। আর সবথেকে বড় যেটা এই ব্যাপার, যদি ছবি যদি বহুরূপীর মতো হয়, রঘু ডাকাত যদি বহুরূপীর মতন সারা ফেলতে পারে, একটা ডাকাতিয়াবাসীর মতন গান যদি ভাইরাল হয়ে যায়, তখন তাই যদি এরকম হয় যে দুটো ছবি খুব ভালো হলো, রক্তবীজও ভালো হলো খুব, এদিকে এটাও ভালো হলো,
আমার মনে হয় দুটো ছবি একটা ভালো ব্যবসা করবে, এই দুটো ছবি খুব ভালো হয়ে যায়। না না, ভালো বলতে কি, এখন ভালো হচ্ছে যে 10 কোটি কালেকশন, ভালো কালেকশন, খুব বড় কালেকশন। কিন্তু খাদানের পরবর্তীতে তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে দেবদার ভক্তরা এবং দেবদা নিজেও বলছে যে টার্গেটটা হচ্ছে আমাদের 50 কোটি। এবার সেইটা অনুযায়ী ভেবে ভাবনা চিন্তা করে বলছি যে ওই কালেকশনটা তো মানে 50 ছেড়ে দাও, আমি যদি 20 কোটির কথাও ধরি, সেটার জন্য কিন্তু ছবি অনেক মানে অনেক অনেক সলিড একটা ছবি হতে হবে, অনেক কন্টেন্টের দম থাকতে হবে। কিন্তু যদি দুটো ছবি 10-12 কোটির মতো ব্যবসা করে, তাহলে তো আমার মনে হয় সেটা তো ভীষণ ভালো ব্যবসা। এবং শুধুমাত্র তো ওই ছবি না, হিন্দি ছবিও থাকে। আর দুর্গাপুজোর পরপরই যখন দিওয়ালি আসবে, তখন হিন্দি ছবি বা লাইন দিয়ে আসবে, সেখানে এই যে কার্তিক আরিয়ানের ছবি আসতে পারে, সেখানে অন্যান্য সিকোয়েল আসতে পারে। তো বাংলা ছবির কাছে এমনি স্কোপ কম থাকে, তো সেখানে যদি দুটো ছবি 10-12 কোটি ব্যবসা করতে পারে, আমরা মিনিমামই ধরলে, তাহলেও তো সেখানে 20-22 কোটি টাকার নাম্বার আসছে। এটা অবশ্যই আমার ভালো নাম্বার। এবং দুটো ছবি মনে করছে কোনটা কি করবে, এখন ব্যবসাটা না ভেবে দুটো ছবি ভালো হোক, এটাই আমার মনে হয়। না, সোনাদা, আমি সোনাদা ফোন নিয়ে এখন আমি কিছু ভাবতেই পারছি না। তার কারণ হচ্ছে মানে অ্যানাউন্সমেন্ট আগে আসলে সবে ভাবা যায়। অ্যানাউন্সমেন্ট করে দেবে, হয়তো হয়তো পরের বছর পুজোতে যাইব, পুজো হতে পারে, বা হয়তো পরের বছর গরম একটা জিনিস বলার, যে কারণে আমি কথাটা বললাম যে কেন এটা হওয়ার না হওয়ার যে আমার মানে অন্য কন্ট্রিবিউশন রয়েছে, সেটা হচ্ছে যদি আমরা এটা কোথাও গিয়ে অডিয়েন্স কে মানে আমি যদি ঠাকুরটা বলতে চাইছে না, আমি ওটাকে ঠিক ওটাকে ডিফেন্ড করছি না, কিন্তু বিষয়টা যদি এরকম দাঁড়ায় যে রঘু ডাকাতের যে ছবি, সেই ছবিটার সামনে যদি বহু বা অন্য কোনো ছবি থাকে, সেই কারণে ওটা 15 কোটি বা 20 কোটি রিচ করতে পারছে না, তাই না অন্য দিকে এই ছবিটা আসছে। আমরা এটা বলতে চাইছি না, কিন্তু অডিয়েন্সরা মনে হবে যে অডিয়েন্স অলরেডি বলে আসছে যে উর্দু দিয়ে কোনো সত্যি হবে না। এই সুপারস্টার এত বড় বড় ছবি আসছে না। এটা যাতে না হয়, আমাদের এখানে উদাহরণটা এটা হোক, যে ছবি যেটা করার সেটা সেটা করবেই, সব ছবি আসে, মানে এটা যাতে না বলে দেওয়া হয় এটা বড় ছবি, এই ছবিটার against যে আসবে তাকে আমরা ব্যাচ করে দেবো বা আসার দরকার নেই। সন্তান কি আসে, চাল খিচুড়ি কোনো ছবি কি আসে, খাদানের করার ছিল, সব ঘুরে বেরিয়ে গেছে। কিভাবে বহু টেক্কা ছিল, অনেক ছবি ছিল, কিন্তু ওর করার ছিল করে বেরিয়ে গেছে। এর আগেও ইতিহাস আছে, অনেক ছবি করেছে। তো আমার মনে হয় শুকনো কোনো অসুবিধা নেই। রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের পাল্লা অনেক ভারী, দুটো ছবি অনেক বড় ছবি, তার মধ্যে যেটা করার সেটা করে। তবে তবে হ্যাঁ, মানে রূপমদা যে অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা বলতে চাইছে, যে একটা আমরা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ড দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে পতাকা দেখি, সেই দিক থেকে রূপমদা যা বলছে একদম 100% আমি রূপমদার সঙ্গে সহমত। কিন্তু আমার কি মনে হচ্ছে বলতো, 2025-এর যে দুর্গাপুজোটা না, এটা 23-এর দুর্গাপুজোর মতন বাওয়াল দুর্গাপুজো হবে। এটা একটু তো ভারী দুর্গাপুজো হবে না। এইবারে দুর্গাপুজোটা খুব লড়াই হবে। নেক্সট আরো না, এই যে দেখো দুটো সিনেমা, ধরো না টেক্কা, মানে কনসেপ্ট লেভেলে একটা ছোট ছবি ছিল, যে একটা ওয়ান লোকেশন হস্টেজ ছিল, জনরা ওয়াইজই ছোট, ঠিক আছে, আর সেখানে দুটো দিকে যে ছোট ছিল, কিন্তু জনরা ওয়াইজই আইডিয়াটা বিগ, যে একটা চোর ভার্সেস একটা পুলিশ। এটা হচ্ছে ধুমের ফরম্যাট, বা হলিউডে যদি আমি বলি হিটের ফরম্যাট। তুমি যদি দেখো রক্তবীজ 1 এর ফরম্যাটটা কিন্তু ডিফারেন্ট, বিকজ ইনভেস্টিগেটিভ ড্রামা। সেকেন্ড পার্টটা কিন্তু ওরা এক্স্যাক্টলি ওই চোর পুলিশের ফরম্যাটেই ফেলছে, কিন্তু পরিষ্কার ব্যাপারটা বোঝা যাচ্ছে। একদিকে আবির মিমি, আরেকদিকে নুসরাত, সরি আমাদের অঙ্কুশ আর কৌশালী, ওরা হচ্ছে অ্যান্টাগন। নুসরাতের আইটেম নাম্বার টাম্বার থাকবে, যা শোনা যাচ্ছে। এবং হিরো ভার্সেস ভিলেন, এই টাসেলটা পরিষ্কার থাকবে। কানামাছিতে আমরা দেখেছিলাম আবির ভিলেন ছিল, অঙ্কুশ হিরো ছিল, এখানে উল্টে গেছে, অঙ্কুশ ভিলেন আর আবির হিরো। এটাই হবে। এবং একটা কৌশানীর একটা পুরো অডিয়েন্স তৈরি হলো, যারা ফ্যামিলি অডিয়েন্স কৌশানীকে দেখে পছন্দ করলো, খুব ভালো করলো যে ওই অডিয়েন্সটাকে ব্রিডিং স্পেস দিল না, আবার একটা ছবি দিল। আর এখানেও ঠিক তাই, খাদানে ইদিকা পালকে দেখে একটা মাসের মধ্যে ভালো লাগলো, এরা ওটাকে ব্রিডিং স্পেস দিল না, আবার দেব ইদিকা পাল। তো এই বিষয়টা ভাবতে আমার, আর সবচেয়ে ভালো হয়েছে, আমি এখন এটাই দেখতে চাই বন্ধু এক সেকেন্ড, যে মানে কিশোরীকে রঘু ডাকাতে রিক্রিয়েট করবার চেষ্টা হয় কিনা। মানে কিশোরী গানটা কথা হচ্ছে, মানে ওই হাইপটা, যে একটা গান যেখানে দেব আর ইদিকা রয়েছে, ওই ধরনেরই একটা হাইপ হলো। আর ওদিকে কৌশানীকে আবার রক্তবীজ 2-তে নেওয়া হয়েছে। রক্তবীজ যে ধরনের ছবি, সেখানে সিকুয়েলে নর্মালি তুমি একটা ডাকাতিয়াবাসীর মতন গান এক্সপেক্ট করবে না, কিন্তু এখানে মেকাররা ব্যবসাটা দেখে সেই জিনিসপত্রগুলো মানে লেয়ারিং গুলো অ্যাড করে কিনা। মানে রক্তবীজ 2 এর মধ্যে হ্যাঁ, এবার comedy কি একটু ঢোকানো হয়। না, না আমি ওটাই বলছি, যেটা এখানে রক্তবীজ 2 কিন্তু অ্যাকচুয়ালি স্কোপ আছে এই ধরনের গান ইজিলি ঢোকানো। তার কারণ হচ্ছে এই অঙ্কুশের ক্যারেক্টারটা একটা স্লিপার সেল। রক্তবীজ এখানে বেসিক্যালি স্লিপার সেল, তো ওরা এবার একটা স্লিপার সেলের যে লোকটা,
অঙ্কুশকে আমরা ফার্স্ট পার্টি কি দেখেছিলাম, ওর ডিসগাইজটা কি ছিল, গান গাইতো, ও মেলায় নাচ, এটা হচ্ছে ওর ডিসগাইজটা। ও তার মানে লোকের সামনে ডিসগাইজ হিসেবে ও প্রেম করতেই পারে, আরেকটা মেয়েকে নিয়ে এসে নাচতেই পারে। সো ইট ইজ ভেরি ইজি ফর শিবুদা এন্ড নন্দিতা দি যে ওটা স্ক্রিন প্লের মধ্যে ইনকর্পোরেট করা কমেডি, অঙ্কুশ নিজে কমেডি ভালো করতে পারে। তো কমেডি রোম্যান্স এগুলো আরামসে ওরা পিচিং করতে পারবে। আচ্ছা, অঙ্কুশের একটা গ্রাফ ওরা দিতে পারে ক্যারেক্টারে, কৌশানীর সাথে মিশে হয়তো ওর মধ্যেও একটা পরিবর্তন আসছে, হয়তো করতে চাইছে না, কিন্তু তারপরে হয়তো মানে কৌশানীকে নিজের হাতে মেরে দিল, মানে কৌশানী হয়তো ওকে ভালোবাসা দিয়ে দিচ্ছিল, ভাবছিল মানে ওকে আবার কৌশলের ক্যারেক্টারটা পরবর্তীতে জানা গেল সে সে হচ্ছে এই আহুদের লোক, বা সে হচ্ছে ট্রান্সফরমার। হতে পারে। তো এরকম অনেকগুলো কিন্তু ওদের কাছে থ্রিলার জোনের মধ্যে, প্লাস ওদের কাছে ফরম্যাটটা কিন্তু খুব স্ট্রং আছে, মানে রক্তবীজ। মানে এবারে মানে রক্তবীজের মতন পুরো জিনিসটা আবিরের পার্সপেক্টিভ থেকে এবারে আর চলবে না, মানে 50-50 না। আর অন্যদিকে তুমি যদি দেখো রঘু টাকাতেও কিন্তু ফরম্যাটটা সেম, যে অনির্বাণ ভার্সেস দেব, অনির্বাণ দেবের পিছনে পড়বে, ও পুলিশ অফিসার হবে, ও ধরবার চেষ্টা করবে, যেখানেও দেখো ওই ধুমের ফরম্যাট বা হোয়াট এভার, ওটাই ফরম্যাট কিন্তু, ঠিক আছে, যে প্রথম গোয়েন্দা দপ্তর তৈরি হয়েছিল রঘু ডাকাতকে ধরার জন্য, এবার একটা ধরো পুলিশ অফিসার এসেছে, এবার সেটাকে কিভাবে দেখায়, যে রাইটিয়াস পুলিশ অফিসার অনেক সময় হয় যে পুলিশ অফিসার ভালো, ঠিক আছে, রঘু ডাকাতকে ধরতে গিয়ে ওর পার্সপেক্টিভটা বুঝে ওকে ছেড়ে দিল, ঠিক আছে, সেরকম হতে পারে। আবার এরকম হতে পারে কি বদমাইশ পুলিশ অফিসার হলো, যে অনিভেন আউট এন্ড আউট ভিলেনিস, কাজ করে বা ইন্ডিয়ানদেরকে সহ্য করতে পারে, সেটা হলে অ্যাকচুয়ালি সেকেন্ডটা আমি প্রেফার করবো বেশি দেখতে, মানে আউট এন্ড আউট ভিলেনিস। সেখানে একটা ধুমের ফরম্যাট অটোমেটিক চলে আসে। বাট তুমি যেটা বললে যে কিশোরীটাকে রিক্রিয়েট করা, এই জিনিসটা একটু ডিফিকাল্ট, কারণ রঘু ডাকাতের যেহেতু অনেক ঘটনা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে, গল্প আছে, তো সেখানে রঘু ডাকাত নিজে নাচছে, ওই ক্যারেক্টারটা পড়ে যাবে আর কি। তো ইনেকা দেবের নাচ কিশোরী, সেটা করাটা এই ছবির মধ্যে যদি করতে হয় খুব বুদ্ধিদীপ্ত ভাবে করতে হবে, ইজি নয় করাটা, যেটা রক্তবীজের স্ক্রিন প্লে ওকে অ্যালাউ করছে, যেহেতু ইট ইজ নট বেসড অন এনি ক্যারেক্টার, অ্যালাউইং, এবং যেহেতু প্রফেশনটা ওরকম আছে, তো সেই জন্য অ্যালাউ করছে রোম্যান্স, কমেডি বা গান এগুলোকে ইনকর্পোরেট করতে। না, আমি অ্যাকচুয়ালি চাই যে অনির্বাণদাকে একটা প্রপার ক্যারেক্টার ধ্রুব ব্যানার্জি, মানে গোলন্দাজে কিন্তু ওইটুকু প্রশংসিত হয়েছে, ঠিকঠাক ক্যারেক্টার কেন বেসিক্যালি কেন ছিল ওটা? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে যদি দেব ভার্সেস অনির্বাণ এইটাকে যদি এস্টাবলিশ করে দেওয়া যায়, এই ছবি কিন্তু ব্যবসা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এটাকে এস্টাবলিশ করতে হবে যে শুধু দেবদার ছবি না, দেবদা ভার্সেস অনির্বাণ, এই এই ক্লাসটা, এইটার উপর হাইলাইট করলে আমার মনে হয় যে বক্স অফিসে একটা impact পড়বে। আচ্ছা, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, যে এই যে ধরো 2025-এর যে শুরুটা বাংলা সিনেমার জন্য, সেটা তুমি যদি দেখো 2022, 23, 24, 2021, 20 যেরকম কোভিড, গত 3 বছরের থেকে এই বছরের শুরুটা কিন্তু অনেকটা বেটার হয়েছে, থ্যাঙ্কস টু এই রাত তোমার আমার, থ্যাঙ্কস টু সত্যি বলে সত্যি কিছু নেই, আর কিছুটা নটি বিনোদিনীও বটে, নটি বিনোদিনীও মোটামুটি একটা ফ্লেক্স কালেকশন করতে পেরেছে। এখন এটা কি তোমাদের মনে হয় কোনোভাবে যে লাস্ট বছরটা 24-এ যে শেষ 3 মাস, সেখানে আমরা একটা খাদান পেয়েছি, একটা বৌরূপী পেয়েছি, একটা টেক্কা পেয়েছি, একটা সন্তান পেয়েছি, আমরা যে সবসময় বলে এসেছি যে একটা ইন্ডাস্ট্রি রানিং থাকতে হয়, মানে ছবি বক্স অফিসে দুটো বড় বেরোলে তখন তার সঙ্গে সঙ্গে আরো দুটো ছবি একটু একটু করে কালেকশন করতে হবে, ও নিজের রেঞ্জে কালেকশন করে নিতে পারে। ছবি যদি একদম চড়া বন্ধ হয়ে যায়, তখন অন্যান্য ছবি আরো পারফর্ম করা, মানে বড় ছবি পারফর্ম করতে হবে। সেই জিনিসটাই কি হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে, তোমাদের কি এটা মনে হয় যে ওই সাকসেস? হ্যাঁ অবশ্যই, তার কারণ হচ্ছে তুমি যে ডিসেম্বরে তিনটে ছবি খুব ভালো চলেছে, মানে চালচিত্র কিন্তু আনএক্সপেক্টেডলি ভালো চালচিত্র, চালচিত্র, তারপর সন্তান ভালো চলেছে, খাদান তো চলেইছে, এবার তারপরেই যখন একটা ভালো সেট অফ ফিল্ম আসছে, মানে সত্যি বলে সত্যি কিছু নেই, তারপর ওইদিকে এই রাত তোমার আমার, সেগুলো চলছে, প্রমোশন ইত্যাদি ছিল, ভালোবাসি সেটাও চলছে, তো এটা তো ভালো রানিং থাকা। কিন্তু তুমি দেখো ফেব্রুয়ারিতে আবার একটা গ্যাপ পড়ে গেল, ফেব্রুয়ারিতে কিন্তু সেইভাবে আবার মার্চেও কিন্তু সেরকম কিছু রিলিজ নেই, ডাইরেক্ট আবার পয়লা বৈশাখের সময় আছে কিছু রিলিজ, তারপরে মে মাসে আছে, তারপরে আবার জুনের দিকে আছে, হ্যাঁ তারপরে ওই অনওয়ার্ডস আছে। দেখা যাক এবার এই বছরটা কিরকম যায়, বাট জানুয়ারি তো কম্পারেটিভলি অন্য বছর যা হয়ে থাকে জানুয়ারিতে খরাই থাকে, সেখানে তুলনায় 2025 জানুয়ারিটা বেটার হয়েছে। এবং যেহেতু মানে বড় ডিরেক্টর, বড় স্টারকাস্টের ছবি ছিল, বড় ব্যানারের ছবি ছিল, তো সেই জন্য আর কি অনেকগুলো ফ্যাক্টরসও কাজ করেছে সেখানে। নাহলে কিন্তু সাকসেস রেশিওটা একটু কম, না রেশিও ওয়াইজ তুমি যদি দেখো যে যে কটা ছবি রিলিজ করেছে
আর কটা হিট হয়েছে, কটা সাকসেসফুল হয়েছে, সেই তুলনায় কিন্তু এখন রেশিওটা কমই আছে। আর বিক্রমের ছবিটা চলে। অ্যাকচুয়ালি 10-11টা বাংলা সিনেমা বোধহয় রিলিজ করে গেছে 2025 অলরেডি। রূপম না? দেখ আমার যেটা মনে হয় যে গত বছর 2024 অনেক কম সিনেমা মুক্তি পেয়েছিল বাংলায়, যেই নাম্বার খুব কম। আর যে সত্যি বলে সত্যি কিছু নেই, বিনোদিনী বা হচ্ছে এরা তোমার আমার, এই সবকটা ছবি যেগুলো ওয়ার্ক করেছে এগুলো না পার্টিকুলার কিছু প্রোডাকশন আছে যেগুলো হচ্ছে সব মানে রিনোন প্রোডাকশন। এই চারটা প্রোডাকশন হাউসকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। তো এরা ওই মানে প্যাকেজিংটা করতে পারছে, কিন্তু যে ছবিগুলো যেটা হঠাৎ করে যেমন বিক্রম আর সোলাঙ্কির ছবি এসেছিল না, শহরের উচ্চতম তুমি ওরকম একটা সেই ব্যবসা করে, আর একটা পাড়িয়া মিনিমাম ব্যবসা করলো, ওরকম আমাদের হঠাৎ করে ব্যবসা করে নিয়েছিল। তখন সেটা নিয়ে না বলা যায় যে ইন্ডাস্ট্রি এগোচ্ছে বা লোকে ছবি দেখছে। কারণ এখানে যে 3-4টা ছবি ব্যবসা হয়েছে সেটা হয়তো প্রত্যেক বছরের রেসপেক্টে বেটার, কিন্তু এখনো না ওই টাইমটা বলার মতো জায়গায় আসেনি আমাদের এখানে যে আমাদের এখানে ছবির ব্যবসাটা ভালো মতো হচ্ছে না। কারণ হয়তো চাইল্ড চিত্র যে ব্যবসাটা করেছে অরিজিৎ যে কথাটা বলতো, সেই ব্যবসাটা আমার মনে হয় কি অনেক বেটার। ঠিক আছে, কারণ child চিত্র যে অডিয়েন্সটাকে লিমিটেড শোপে টানছে, সঙ্গে সাধনের মতো হার্ডেলিং রয়েছে, সঙ্গে সন্তান রয়েছে, প্লেক্স সন্তান চলছে। সন্তানের টার্গেটটা কোথায়? প্লেক্স। সাধারণ যেখানে প্লেক্স আমরা ব্যাপক পারফর্ম করছি, তা সত্ত্বেও ওই ছবিটা ফ্রেন্ডস কমিউনিকেশন, আমরা বলছি ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি ভালো হয়, আমরা দেখছি, কিন্তু ফ্রেন্ডস কমিউনিকেশনের ট্র্যাক রেকর্ড তো রিসেন্ট ইয়ার্সে খুব একটা ভালো নয়, পদাতিক চলেনি, খুব কয়েকটা খুব ভালো ব্যবসা করেনি, তা সত্ত্বেও লোকে ছবি দেখছে। তো ছবি ভালো হয়, আমার মনে হয় যদি অল্প কিঞ্চিত জায়গা থাকে তাহলে পারফর্ম না করতে পারে। আর যে কথাটা আরেকটা কথা যে অর্জুন বলল ফেব্রুয়ারি মাসে সেরকম ব্যবসা হয়নি, অমর সঙ্গী কিছু একটা ভালো ছবি, ভালো ছবি তো নয়, এন্ড অফ ছবিটা ভালো নয়। এই যে আগের দিন রিভিউ করলে আমার ছবিটা দেখতে ইচ্ছে করছে না, এই যে ছবিটা চক্রবর্তী রয়েছে, আরে কি বাজে একটা ছবি। আমার ছবি হচ্ছে যে একটা প্রজাপতিতে, এই প্রজাপতি না প্রধানের দেবের সঙ্গে কাজ করে, ছবিটার নাম কি 10ই জুন। ওই ছবিটা জুলাই মাসেও আমি দেখবো না, মানে প্রোমো দেখেই ইচ্ছে করে না। এই ধরনের যদি ছবি আছে সেই ছবিগুলো ভালো ব্যবসা করবে এটাও আমরা আশা করতে পারি না, বা লোকে দেখতে যাবে এটাও আশা করতে পারি না। যেমন হচ্ছে কি আজকে সত্যি বলে সত্যি ভীষণই ভালো ছবি, এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার ভালো ছবি। বিনোদিনী ছবিটা মানে আমার পক্ষে ভালো ছবি নয়, আমি এটা বলতে পারি। যে অতি বিনোদিনীর গল্প অবলম্বনে প্যাকেজিং আছে, মৌলিকীকরণ আছে, লোকে দেখতে যাচ্ছে। দেবের ব্যানারটা আছে। ইভেন ট্র্যাক রেকর্ড এরকম, দেবের প্রোডাকশন হাউস রয়েছে। তো আমার মনে হয় যে সেই কারণে এই ছবিগুলো ওয়ার্ক করেছে। এবার দেখার কি পরবর্তী রিলিজ সেই ছবিটা কিনা, যে একটা এমন প্রোডাকশন বল। চাল চাল চিত্র তো ভীষণ ভীষণ ভালো ব্যবসা করেছে, যেরকম কম্পিটিশন সেই মধ্যে। আর এটা আমার মনে হচ্ছে যে মানে তার মানে অমর সঙ্গী কিংবা পাটালিগঞ্জের পুতুল খেলা, লক্ষ্মী, এই ধরনের ছবিগুলোর অ্যাকচুয়ালি ব্যবসা যদি হতো তাহলে এই কথাটা বলা যেত যে হ্যাঁ ইন্ডাস্ট্রিগত একটা এই করছে। অন্য অদ্ভুত ছবিগুলো বড় কালেকশন করে দিচ্ছে। পাটলিগঞ্জের বলতে ভালো একটা ছবি, মানে আমি তো ছবিটা হিট হতো তাহলে অ্যাকচুয়ালি ভালো। পাটুলি নন স্টার, কোনো বড় ফেস নেই, বড় ব্যাকিং নেই, এবং তো ভালো এরকম ওই ছবিটা ব্যবসা করা উচিত ছিল। মানে আমরা বলি বাঙালিরা কমেডি ছবি দেখে, কমেডি ছবি দেখতে চায়, সত্যি ঠিক, বাঙালিদের রসবোধ ধর্মটা অনেক বেশি, তারা কমেডি দেখতে চায়, কিন্তু লোকে ওই ছবিটা দেখলো না। মানে এই প্রোডাকশন হাউসের একটা ছবি এসেছিল কথামৃত বা কিছু একটা নাম ছিল, আমার নাম তখন লোকে দেখেছে, ওই ছবিটা মিনিমাম ব্যবসা করেছে। ওই ছবিটা যখন লোকে দেখে, লোকে জানে না ছবি ডিরেক্টর হচ্ছে এই ছবিটা কি উইন্ডোজের ছবি না কোন ব্যানারের ছবি, কিন্তু পোস্টারে বিশাল বড় করে অপরাজিতা আড্ড রয়েছে আর কৌশিক গাঙ্গুলি রয়েছে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেটা বলো না, তার কারণ এই ছবিটা পোস্টারের মতো ওরকম কেউ নেই যাকে দেখে একটা মিনিমাম ফ্যামিলি অডিয়েন্সের মনে হবে ছবিটা দেখে। তো আমার মনে হয় এই ছবিটা এনি যে কোনো ড্রামার থেকে, যে কোনো কমেডি ড্রামার থেকে অনেক অনেক বেটার ছবি পাঠিয়ে গেছে, অনেক ম্যাচিউর ছবি, অনেক ভালো কমেডি হ্যান্ডেল করেছে, ক্যারেক্টার ভালো ছবি। তাই তাহলে একটা জিনিস তো কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে ছবি ভালো বানানো খারাপ বানানো এগুলো আসছে অনেক পরে। সিরিয়াসলি ব্যবসার কথা যদি ভেবে দেখি, আগে আসছে যেটা সেটা হচ্ছে যে সঠিকভাবে মানুষের কাছে ছবি নিয়ে পৌঁছে দেওয়া,
যে পৌঁছে যাওয়ার জায়গাতে কিন্তু প্রচন্ড মানে আর কি আমি দেখতে পাচ্ছি ল্যাক অফ এনার্জি ম্যাক্সিমাম প্রডিউসারদের মধ্যে। না, এটা দেখো একটা কথা বলছি, এটা নিয়ে আমি কথা বলছি, এটা নিয়ে আমি কিছু বলতে চাই। দেখো এটা না নতুন প্রডিউসারদের পক্ষে পসিবলও নয় যে প্রমোশন পুশটা ধরো এসবিএফ করতে পারবে, বা ধরো যে প্রমোশনটা দেব করতে পারবে, সেটা একটা নতুন প্রডিউসারের পক্ষে করা পসিবল। ফর এক্সাম্পল আমি প্র্যাকটিক্যাল রিজনস বলছি। ধরো দেব খাদানে করেছিল যে বেঙ্গল ট্যুরে, রূপম নিজের ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে, ওটা একটা খুব রিমার্কেবল জিনিস হয়েছে, প্রচুর মানুষ কানেক্ট করেছে। কারণ ওই ট্যুরটাতে প্রচুর বাস গেছে, কারণ ওই বাসটার যে স্পন্সরশিপ পেয়েছে, ওই বাসের স্পন্সরশিপ তুমি পেতে পারো, একটা নতুন প্রডিউসারের পক্ষে পাওয়া সম্ভব? যে গ্রিন লাইন আমাকে 4টে বাস দিয়েছে, গ্রিন লাইন দেবকে 4টে বাস দেবে, গ্রিন লাইন কোনো নতুন প্রডিউসার নতুন ছোট ছবির ক্ষেত্রে বাস দেবে না, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, বা এসবিএফ কি হয়, যেহেতু তাদের কাছে একটা স্লেট অফ ফিল্মস আছে এবং বহু বছর ধরে তারা কাজ করছে, তারা অনেক কম টাকায় ব্যানার পেয়ে যাচ্ছে। যে রাস্তায় বড় বড় ব্যানার লাগায় না, এগুলো জন্য তো ওকে পে করতে হবে। এবার ওরা ধরো বছরে করে, ধরো আমি 12টা বছরের ছবি করি বা 6টা করি, তো আমাকে অনেক কম, আমি বারবার নেব, আমি বললাম যে ভাই একটু কমে দিয়ে দাও। ও বলে ঠিক আছে তুমি এতবার নাও কম, কিন্তু আমি একটাই ছবি করছি, তো আমার থেকে তো ও বেশি টাকা নেই। তো এবার ও যে নাম্বার অফ ব্যানার লাগাতে পারবে কলকাতায়, সেটা কোনো নতুন প্রডিউসার পারবে? পসিবল। তারপরে হচ্ছে কি, আমাদের কলকাতায় একটা বিশেষ প্রবলেম আছে, পিআর এজেন্সি। এখানে প্রফেশনাল পিআর এজেন্সি যারা খুব ভালো করে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে, এই সংখ্যাটা প্রচন্ড কম। ট্রেন্ড পিআর নেই। এবার তুমি যদি দেখো, এই যে এসবিএফ এর কথা আমরা বলছি, এসবিএফ এর পিআর ডিভিশনটা দেখেছো? পাবলিক রিলেশন মার্কেটিংটা দেখেছো? ওরা মার্কেটিং দিয়ে ছবি উড়িয়ে দিতে পারে। এই যে কাকাবাবুর আমরা ছবির কথা বলছি, ইয়েতি অভিযান খুব বাজে সিনেমা, কিন্তু মার্কেটিং এ ডিস্ট্রিবিউশনে বার করে। তো ওরা কিন্তু পারে এটা করতে, এটা কিন্তু ওরাই পারে, কর্ণ সুবর্ণের গুপ্ত নয়। ছবি তো বাজে, কিছু নেই ছবি, কিন্তু মার্কেটিং আর ডিস্ট্রিবিউশনে বার করে দিচ্ছে। বিকজ টিমটা ওরকম আছে, হিউজ টিম সাপোর্ট আছে, প্রত্যেকটা ডিভিশন ভাগ করা আছে, কর্পোরেটের মতো ব্যাপার। এটা কোনোদিনও এটা তো একদিনে অ্যাচিভেবল নয়, এটা তো একটা 25 বছরের জার্নি আছে। বা দেব যেটা আজকে করতে পারছে, সেটা তার একটা 18-20 বছরের জার্নি আছে। তো তারা করতে পারবে, নতুন প্রডিউসারের পক্ষে পসিবল না। নতুন যে ছবি করছে, সে নতুন ডিরেক্টর হোক, নতুন প্রডিউসার হোক, তাকে কিন্তু ওয়ার্ড অফ মাউথটাই তার কাছে কিন্তু একটা মানে অনলি হোপ। প্রবলেমটা কি হয়ে গেছে, যে যদি এনাফ নাম্বার অফ লোক হলে না ঢোকে, ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হবে। বুঝতে পারলে? আগে কি ছিল না, মানে টাইম অব্দি বাংলা সিনেমা লোকে দেখতে যেত, মানে একটা just সুযোগ দিয়ে দিত। ওদের ভবিষ্যৎ তো প্রথম সপ্তাহে চলেনি, সেকেন্ড উইকে যখন আনন্দবাজারে একটা ভালো রিভিউ বেরোলো, লোকে যেতে শুরু করলো, গ্র্যাজুয়ালি ছবিটা একটা হিট। কিন্তু এই যে সেকেন্ড উইক অব্দি পৌঁছাবে, ধরো তুমি জানতে পারলে ছবিটা ভালো, এবার ধরো একটা সাধারণ মানুষ, তার তো হাজারটা কাজ আছে সারাদিন, তুমি বলছো কি যে আমার এই থাকে, এই দিনকে জ্যাম থাকে, আমি আমার ডেটস লক, আমি পারবো না। সেরকম একটা সাধারণ মানুষের অফিস আছে, বাড়ির কাজ আছে, হাজারটা জিনিস আছে, সবকিছু করার পর তো সে ধরো ভাবলো আমি নেক্সট উইকেন্ডে শনিবার যাবো কি রবিবার যাবো, ততদিন ছবিটা যদি সরে যায়, তাহলে সে আর ট্রাই করবে কি করে, দেখবেই পাবো। তো ওয়ার্ড অফ মাউথ গ্রোই করতে পারছে না। তখন কি ছিল, এই যে উজ্জ্বল ভবিষ্যতের যে আমি টাইমটার এক্সাম্পল দিলাম, 2011 সাল, ওই সময় 12 সাল, তখন কিন্তু একটা ছবি হলে থাকতো, মানে একটা 3 সপ্তাহ একটা ওরকম একটা উইন্ডো। এখন হচ্ছে কি, পারফর্ম না করতে পারলে সোমবার থেকেই তোমার শোটা নামিয়ে দেবে। এবার প্রথম করে নেবে। এই জন্যই কি হচ্ছে, নতুন প্রডিউসাররাও শোটাকে হোল্ড করবার জন্য কর্পোরেট আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তারা দেখছে কি যে আমরা কর্পোরেট বুকিং করে অ্যাটলিস্ট যদি একটু কিছু শো হোল্ড করে রাখতে পারি, এটা একটা মার্কেটিং কস্টের মধ্যে হয়ে যাবে, 50% তো আমার কাছে ফেরত চলে আসবে, চলো একটু লাগিয়ে দিই। কিন্তু এটা তো আলটিমেটলি কোনো সলিউশন হচ্ছে না, কারণ তুমি নিজে নিজেই কাটছো, কখনো কখনো লেগে যায় টিভি হিসাবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম নাও লাগতে পারে। সেইটা হয়ে যাচ্ছে প্রবলেম, বুঝতে পারলে? পাটালিগঞ্জের পুতুল খেলা যে লোকে ট্রাই করবে যে হ্যাঁ গিয়ে চলো দেখি, সেই লেভেলটা অব্দি রিচই করছে না আমার। আর এর এর কিন্তু খুব বড় একটা কারণ হচ্ছে টিকিট প্রাইস। টিকিট প্রাইসেস অবশ্যই, মানে এত বেশি দাম, মানে বাংলা ছবি ধরো পাটালিগঞ্জের পুতুল খেলা, একটা ছবি হঠাৎ করে লোকে শুনছে যে একটু ভালো হয়েছে, একটু তার অব্দি পৌঁছেছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাদের রিভিউ দ্বারা হোক বা অন্য যে কোনো ফর্মে হোক। এবার সে যে যাবে, সে দেখছে 210 টাকা টিকিট, 190 টাকা 180 টাকা টিকিট। এবার সে মনে করছে যে আর দরকার নেই বাবা, 23 তারিখ সৃজিতদার ছবিটা আসছে বা কথা কথা নতুন বিনোদিনী আসছে, ওটাই যাও, এখন আর মাঝখানে আর ছবি দেখবো না।
একটা সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা হচ্ছিল ঐশ্বরের সঙ্গে আমার, সেইটার দাম মানে 20 টাকা 25 টাকা করে টিকিট হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। মানে আমি বলছি ডিসেম্বরেও বোধহয় টিকিটের দাম ঠিকঠাক ছিল, সেটা এতটা বাড়িয়ে দিয়েছে, মানে সেটা না, আগের এখন বছর সমান সমান। 15-20 টাকা করে যে বাড়িয়েছে, সেটা কিন্তু আলাদা কোনো সার্ভিস দিচ্ছে না। হুম। যে সাউন্ড বেটার করেছে, স্ক্রিন বেটার করেছে। আমি যে সিঙ্গেল স্ক্রিনটার কথা আমরা বলছি, সেই সিঙ্গেল স্ক্রিনটাতে আমার পিসি দেখতে গেছিল যে এই রাত তোমার আমার, আমাকে বলছে যে ওটা কালো কালো লাগছে। আমি বলছি ওর স্ক্রিনটাই ওরকম, ওটা কালো কালো লাগে সত্যি। ওটা স্ক্রিনটা ওরকম, তুমি দেখবে প্রজেকশনটা একটু মানে কালচে 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 লাগছে, নোংরা হয়ে গেছে পর্দাটা। এটা কিন্তু হয়। আমার কথা হচ্ছে, তুমি যদি 25 টাকা কি 15 টাকা আমার থেকে বেশি নাও, তাহলে ওই কোয়ালিটিটাও তো ইমপ্রুভ করো। কোয়ালিটি তো একই আছে, তাহলে আমি কেন বেশি টাকা দেবো? তাহলে যদি ওটা নাম 150 টাকা হয়ে যায়, তাহলে তো আমরা আইনক্সেই চলে যেতে পারি। না, এইগুলো তো মানে মুশকিল আছেই। টিকিট প্রাইস টিকিট প্রাইস না কমালে খুব মুশকিল, মানে বাঙালি তখন বাংলা ছবিকে আর প্রায়োরিটি দেওয়া যায়। কারণ ধরো, কথা আমরা বহুবার বলেইছি, এটা কিন্তু চিরকাল সত্য থাকবে। মানে বাঙালিকে ওই বাঙালির ওই জাতীয়তাবাদ দিয়ে তুমি তাকে পকেট থেকে 200 টাকা জোর করে তো বের করতে পারবে না যে আমি বাঙালি, বাংলা ছবি দেখবো। হ্যাঁ, হিন্দি ছবি আজকে 200 না, আমার কথা হচ্ছে কি বলতো, উইকেন্ডটা তবু প্রাইসটা বেশি রাখো। উইক ডেজে সোমবার থেকে শুক্রবার অবধি যদি একটু, কারণ তুমি দেখবে আমাদের ফুটফলটা পুরো সোমবার থেকে জিরো হয়ে যায়। ঠিক আছে, ধরো শনি রবি শুক্রবার পারফর্ম যদি করেও, সোমবার থেকে ব্যাপারটা একেবারে পড়ে যায়। এবার এই সোমবার থেকে যাতে আসে, তুমি যদি কিছু অফার্স দাও, যে ভাই একটু এলো, একটু ইয়ে করলো, এগুলো না মানে কি বলতো, এগুলো একটা পরিকল্পনা থেকে হয়, এগুলো নিয়ে কেউ ভাবতে চায় না। অ্যাকচুয়ালি এই যে বলে না যে অ্যাজ এ ইন্ডাস্ট্রি গোল ভাবা উচিত। তুমি দেখবে সাউথ ইন্ডিয়াতে মানে তেলেগুতে একটা ব্লকবাস্টার টিকিট প্রাইসিং হয়। যে ছবি বড় বাজেটের ছবি হয়, সেখানে ওরা টিকিট প্রাইসটাকে শুট আপ করে, সেটার জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে গভর্নমেন্ট প্রাইসটা বাড়ায়, তারপরে আর কি ওরা করে। আবার কিছু মিড রেঞ্জের ছবির জন্য ওরা সেম রাখে। ওরা ওইগুলো কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে একটা করে নেয়, ঠিক আছে, সেই অনুযায়ী আর কি ব্যাপারটা রাখে। মানে ধরে নাও থালাপতি বিজয়ের ছবির ক্ষেত্রে ওরা প্রাইসটা বাড়াবে, কিন্তু এই ধরো সেম প্রোডাকশন ড্রাগন বলে ছবিটা এনেছে। বাই দ্য ওয়ে, তোমরা ড্রাগন সিনেমাটা ভালো সিনেমা হয়েছে। তো সেম প্রোডাকশন কিন্তু এনেছে, গোট যারা প্রডিউস করেছিল তারাই ড্রাগন প্রডিউস করেছে, কিন্তু ওরা কিন্তু প্রদীপ রঙ্গনাথের যেহেতু নতুন হিরো, একটা লাভ টুডে তার হিট হয়েছে, তো তাই জন্য কিন্তু প্রাইসিংটা নর্মাল রেখেছে। যাতে আরো বেশি দর্শক আসুক, ইয়াং ছেলেরা আরো আসুক, তবে তো ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করবে, তবে তো এই হবে। সোম থেকে শুক্র অ্যাকচুয়ালি কিছু অফার, সোম থেকে বৃহস্পতি কিছু অফার দেওয়া উচিত। আমার মনে আছে তখন আমি এয়ারসেল বলে একটা কোম্পানি ছিল না, এয়ারসেল, হ্যাঁ 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 হ্যাঁ। ওরা একটা অফার রিচার্জ করলে একটা অফার দিত, মঙ্গলবার না বৃহস্পতিবার কবে একটা আইনক্সে গেলে তখন 50 টাকায় টিকিট হতো। ওই নাম্বার দিয়ে করলে তারপর 1:1 ফ্রি দিত। তো আমরা তখন কলেজের সময় না তারও আগে 11-12 পড়ি, তো তখন আমরা ওইটা ইউজ করে আমরা প্রচুর মাল্টিপ্লেক্স থেকে সিনেমা দেখতাম। হলিউডের সিনেমাগুলো সকালবেলা শো থাকতো, গিয়ে দেখেছি। ফার্স্ট ইন্ডিয়া, ফিউরিয়াস অনেক কিছু দেখেছি ওইভাবে, যে 50 টাকায় আইনক্সে গিয়ে দেখছি। সকালে কিন্তু একটা মোটামুটি ক্রাউড থাকতো, কিন্তু ওই অফার গুলো জানি না এখন আর আছে কিনা, এখন তার ওইভাবে চেক করি না, কিন্তু তখন কিন্তু থাকতো। ওতে কিন্তু একটা মানে উইকডে এর মধ্যে মাল্টিপ্লেক্সে একটা অডিয়েন্স কিন্তু আসে, নাহলে কিন্তু উইকডেতে প্রচন্ড ড্রপ করে যায়, মানে 10%-20% অকুপেন্সিও থাকে। সিনেমা দেখা সম্পূর্ণরূপে মানে আর কি ধীরে ধীরে মানে উচ্চ মধ্যবিত্ত এবং বড় লোকদের জন্য হয়ে যাচ্ছে। মনে হয় সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। আমি দুটো সিঙ্গেল স্ক্রিন নাম নিয়ে বলছি। যেমন হচ্ছে নবীনা, প্রিয়াকে এক সিঙ্গেল স্ক্রিন এখন বলা যায় না। এই নবীনা ধর বা হচ্ছে মেনকা, এই কয়েকটা হল আছে যারা না মেনটেন করেছে হলটা, মানে পর্দাটা পরিষ্কার। ধরুন আজ মাল্টিপ্লেক্সের সাথে আমি কম্পেয়ার করছি, পর্দাটা পরিষ্কার, সাউন্ড ঠিকঠাক লিখেছে, ব্যবস্থাপনা ভালো, হলটার ভিতরে জিনিসপত্র পরিষ্কার। এমন তো নয় যে নবীনের চেয়ার বড় ইলাহি চেয়ার নয়, কিন্তু মোটামুটি একটা মিনিমাম আমাকে জিনিসপত্র দিয়ে দিচ্ছে। আমি যখন এসে এরা বিজনেস ছবি দেখতে যাচ্ছি বা বৌদ্ধ ছবি দেখতে যাচ্ছি, আমার তো হাসি লাগে বিজনেস ছবি দেখতে গেলে। আমি নিচে বসছি, পুরো অন্ধকার, চলে গেল, আমি কেন দেখতে যাবো এবার? কিন্তু যখন ব্যালকনিতে যাচ্ছি, দেখছি ভাই কি ব্যবস্থা, মানে দারুণ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভালো যাচ্ছে। কিন্তু নিচে মাত্র 20 টাকা কম। আর আমরা যখন দেখতে যাবো, টিকিট কাটলাম 20 টাকা কম বলে, ওরকম একটা সার্ভিস বৌদ্ধ ছবিতে তো আমি বুঝতেই পারি। তো আজকে
আমার একটা বন্ধু যখন ছবি দেখতে যাবে, সে আমাকে জিজ্ঞাসা করলো কোন ছবিটা দেখা যায়, আমি বললাম তাকে। এবার সে না 50 টাকা বেশি 100 টাকা বেশি হলেও মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স করছে যখন, কারণ ওখানে সার্ভিসটা ভালো পাবে, ওখানে অ্যাটমসফিয়ারটা ভালো। মানে 30 মিনিট অ্যাড দেখালো, যেটা আমরা কমপ্লেন করছিলাম 40 মিনিট অ্যাড দেখালো, ওটা না আর লোকের মনে থাকে না। এই এতটাই ভালো তারা একটা পরিবেশ পায়। কিন্তু সিঙ্গেল স্ক্রিন আজকে আমার মনে হয় ভালো ব্যবসা দিতে পারতো, বাংলা ছবির ক্ষেত্রে অনেক এগিয়ে রাখতে পারতো ব্যবসাটাকে। আজকে আধা স্টুডিওতে যখন ওপেন হয়েছে, লোকে কিন্তু ওখানে প্রত্যেকটা শোই কি ছবি চলছে না ডিপেন্ড করছে না, হাউসফুল করাচ্ছে। তার কিন্তু একটা মূল কারণ টিকিট রেট এবং চেয়ারটা যেরকমই হোক, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। লোকে আজকে 2025 দাঁড়িয়ে হাইজিনটা খুব কেন দেখে লক্ষ্য রাখে, প্লিজ জায়গাটা একটু মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সেটা আমার মনে হয় যে কোনো হলের সেটা করে দেওয়া উচিত। তুমি তোমার হলটাকে সাজাচ্ছ না, আজকে তোমাকে তো খাদান ভালো ব্যবসা দিল, তুমি তারপরে একটু জিনিসটা বেটার করার চেষ্টা করো। তারপর তুমি দেখো আমাদের এখানে পদ্মশ্রী হল, মানে ওখানে ঢুকলে লোকে মারা যাবে, লোকে ওখানে মারা যাবে, টিকিট রেট করে দিল 80 টাকা। মানে তুমি যদি এখন হল মালিকদের সাথে কথা বলে, তারা বলবে যে ওই ধরনের ছবি এখন খাদানের মধ্যে ছবি যদি 12টা বছরে আসে তাহলে ওরা করবে। কিন্তু 12টা ছবি তো আসতে হবে, 12 বা খাদানের মতো অনেক কিছু তো ঢোকাতে হবে হলে। আর আজকে আমি একটা স্টেটমেন্ট দেখেছিলাম, আমি নাম নেবো না, বহু আগে যখন বিদ্যা বন্ধ হচ্ছিল, আমি একটা পত্রিকায় পড়ছিলাম। আমাদের এখানকার কয়েকজন বলেছিল যে আমরা সিঙ্গেল স্ক্রিনের সাথে কথা বল, মানে অন্যদের সাথে কথা বলছি যাতে এই ব্যবস্থাপনাটাকে ঠিক করা যায়। তো এত বছর হয়ে গেল, যে কমসে কম 7-8 বছর তো হয়েই গেছে, একের পর এক মানুষজন থেকে শুরু করে এলিট মিনার সব বন্ধ হয়ে গেছে। তারা কি একটা নয় একবার সরি না, মিনারও বন্ধ হয়েছিল, তারপরে আবার মিনার চালু হলো। মিনারটা লম্বা সময় থেকে মিনার বন্ধ। তো তারা এতদিনে একবারও কি এদের সাথে আলোচনা করতে পারলো না এই হল কি হচ্ছে, তা এদেরকে কোনোভাবে অ্যামাউন্ট দেওয়া হোক, একটা ব্যবসার জন্য ব্যবস্থাপনা ঠিক গ্রহণ করা হোক, কিছুই হলো না। মানে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনটা পুরোপুরি বসে গেছে, ওই একটা নবীনা বা প্রিয়াকে না আর ধরা যায় না। তো সেখানে মাল্টিপ্লেক্সের উপর ডিপেন্ড করতেছে। এবং খুব সত্যি কথা হচ্ছে, আমি এটা আমার বন্ধুদের মধ্যে প্রায় দেখি যে 200 টাকা দিয়ে যখন আমি ছবি দেখবো, আমি বাংলা ছবি দেখবো, আমি ওই টাকাটা খরচা করবো হিন্দি ছবিতে, না হলে একটা অন্য সাউথের ছবি দেখবো, একটা হলিউড ছবি দেখবো। কিন্তু বাংলার র্যান্ডম ছবি ঘুরে খরচা করবো, একটা বড় ছবি হলে তখন ভাবো। এই পারসেপশনটা আমাদের এখানকার মানে লোকেরাও তাই আমার মনে হয়, মানে এটা অডিয়েন্সকেই বলছে, অডিয়েন্স থেকে ঠিক হয়। মানে আমারও এটাও মনে হয় যে কেন আমি 200 টাকা খরচা করবো, আমাদের একটা বাংলা হল একটা অপশন থাকলে আমি তবে আমি বলবো এই দিক থেকেও কিন্তু এসবিএফ দিয়ে আছে। এসবিএফ কিন্তু অনেক সিনেমা অনেক অনেক জায়গায় কিন্তু খুলে ফেলেছে। তুমি যদি দেখো কুচবিহার থেকে শুরু করে অনেক অনেক জায়গায় কিন্তু তুমি দেখবে কিছু না কিছু অন্তর অন্তর তুমি দেখবে একটা করে নতুন সিনেমা করে অ্যানাউন্স করছে। এসবিএফ হাওড়া যেটা খুলেছে যেটা ময়দানের কাছে, সেটাও কিন্তু খুব রমরমিয়ে চলছে। মানে তুমি যাও সব শো হাউস তোমরা খুব ভালো বলছো, কিন্তু অনেক সমস্যাটা এটা না, সমস্যাটা হচ্ছে যে এই যে এসবিএফ এর টিকিট কম, কম ইভেন ওখানে পপকর্নের দাম অনেক কম আইনক্স পিভিআর এর থেকে, ওখানে অ্যাডভার্টাইজমেন্টটা সেরকম দেখায় সব পজিটিভ। কিন্তু এই বলো যে একটা মাল্টিপ্লেক্সে, মানে এই সিঙ্গেল লোকাল মাল্টিপ্লেক্সে যে টিকিট রেটটা মিনিমাম 100 টাকা 180 টাকা হবে, সেখানে তো আমার একটা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবি দেখে ভালো মন্দ খেয়ে বাড়ি চলে আসা হয়ে যাবে। ওখানে যে টিকিট তো এটা তো সিঙ্গেল স্ক্রিন অ্যাডভান্টেজ না। দেখো এসবিএফ সিনেমাস গুলো যে সার্ভিসটা প্রোভাইড করছে সেটাও তো সেটা তো না না না, সেটা রূপমদার সাথে কথা বলছেই না। রূপমদা বলতে চাইছেন যে আরো আরো কমে সেট করতে হবে বারটা, যাতে করে যেতে পারে। মানে বলছি যে ওর নিচে যদি যে ফেসিলিটিটা প্রোভাইড করছে ওটাতে তো আমি বলি না, আমি এসবিএফ এর কথা বলছি, এসবিএফ সিনেমা যে রেটে জিনিসটা দিচ্ছি সেটা মানে আমার মনে হয় খুবই ভালো। আমি বলছি যে সিঙ্গেল স্ক্রিনে কম ওই জিনিসটা আমার প্রোভাইড করতে হবে। মানে ওরা আজ থেকে 5-10 বছর আগে যেরকম রমরমিয়ে চলছিল, ওটা যদি হতে হয় তাহলে আমার মনে হয় তাদেরকে 100 টাকাতে যে জিনিসটা নবীনা প্রোভাইড করতে পারছে, যেটা প্রিয়া প্রোভাইড করতে পারছে, যেটা মেনকা প্রোভাইড করতে পারছে, এরকম না সবকটা হলকে প্রোভাইড করতে হবে। তোমার থেকে আমি 120 টাকা নিচ্ছি, তোমাকে আমি কখনোই মানে লোকাল মাল্টিপ্লেক্স বা আইনক্স এর মতো জিনিস দেবো না, কিন্তু 100 টাকায় তোমার সিনেমাটা দেখা হয়ে যাবে, ভালোভাবে দেখা হয়ে যাবে। তুমি একটা বড় পর্দা পাচ্ছ, এরকম একটা তার পর্দা পাচ্ছ, বই হলটা পাচ্ছ, যেটা তুমি আজকে হাইল্যান্ড পার্কে গিয়ে পাবে না, যেটা তুমি আজকে যতই করো তুমি আজকে টিভিআর যশোরে গিয়ে পাবে না।
তুমি নবীনতে যে অ্যাম্বিয়েন্সটা পাবে সেটা তুমি ওখানে পাবে না। এটা আমরা তোমায় দিচ্ছি 100 টাকা। এই জিনিসটা তারা দেখতে হবে, যেটা তারা দেখতে ভুলে গেছে আমার মনে হয়। না মানে সেটা তো তারা বেস্ট ভুলে গেছে আর কি। তার কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু এগুলো নিয়ে ভাবতে হবে, কারণ বাইরের সিনেমা কিন্তু ওর ব্যবসাটা মানে মাল্টিপ্লেক্সে করে নিয়ে চলে যাবে, পাবলিক বসে রয়েছে মাল্টিপ্লেক্সে বাইরের ছবি দেখবে বলে। বাংলা ছবি নির্মাতা থেকে ভাবতে হবে। না, নির্মাতাদের তো ভাবতে হবেই। আমার কথা হচ্ছে এই যে তুমি বলছো যে আমি যে চিৎকারের ব্যাপারটা, অ্যাকচুয়ালি পাবলিক কিন্তু পয়সা খরচা করতেও রেডি আছে। আমার কথা হচ্ছে যেমন লিও দেখতে, আমি লিওর এক্সাম্পলটা বারবার দিই, আমি নবীনাকে দেখেছিলাম, আমি লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স। মানে আমি কলকাতায় যত সিনেমা দেখেছি, আমি ছোটবেলাটা বাদ দিচ্ছি, ওই সময়টা তো এরা বসে, বাট আমি বড় বেলায় ম্যাচিওর হওয়ার পরে আমি লিওতে সবচেয়ে বেশি মজা পেয়েছি। লিও 100% পুরো ইয়াং অডিয়েন্স ছিল, 100%, মানে একটা বয়স্ক লোক, মিডল এজের লোক নেই। এবং যে অল ওয়ার লোকেশ ফ্যান, আর হেভি মস্তি হয়েছে। মানে যে এক্সপিরিয়েন্সটা আমি বিক্রম, যেহেতু আমি চেন্নাইতে দেখেছিলাম, বিক্রমে যেটা আমি চেন্নাইতে পেয়েছিলাম সেই এক্সাক্ট এটা আমি নবীনাতে বসে পেয়েছি। So it was fantastic. সত্যি আমিও ছিলাম, ও ব্যালকনি ছিল, আমি নিচে ছিলাম। এটা আমি দেখাবো। মানে এরকম ভাবে লোকে ফ্যান হয়ে রয়েছে, মানে অনিরুদ্ধ যখন এই গানটা বাজছে না, ওই স্কেয়ার যে গানটা বাজছে, বিজয় ভয় পাচ্ছে, ক্যামেরাটা মুভ করছে বলতে, লোকে চিয়ার করছে অনিরুদ্ধ অনিরুদ্ধ, মানে ওই পিকচার দেখা যায়। ঠিক আছে, মানে লোকে কেন নেপোলিয়ানের এন্ট্রি হচ্ছে, ওখানে লোকে চেঁচাচ্ছে নেপোলিয়ান, এরকম চিৎকার করেছে, ওখানে চিৎকার করেছে, বুঝতে পারছো তো? মানে ওরা পুরো জানে ইউনিভার্সটা। ওইটাই ওটা ওটা লিওন হয়েছিল, ওই না রেন্টি গানটা হয়েছে, মানে লোকে যা নেচেছে, আমি জওয়ানে ওরকম নাচতে নাচতে দেখিনি। মানে যেভাবে লোকের সামনে চলে গেছে না। আরেকটা ছবি ছিল হচ্ছে জওয়ান। জওয়ান আমরা দ্বিতীয় সপ্তাহ না তৃতীয় সপ্তাহ নাগাদ শনিবার বা রবিবার দিন গেছিলাম। পুরো তো হল হাউস ছেড়েই নেই। আমি বলছি ছবিটা আমি তখন দ্বিতীয়বার না তৃতীয়বার দেখছিলাম হলে। আমি ছবিটার যখন ওই বাইকের সিনটা হয়, বাইকে লাথি মেরে এগিয়ে দেয়, ওর আগে থেকে চিন্তা শুনতে পারি নবীনার মতো হলে কিন্তু চলে যাচ্ছে না, লোকে এরকম চিৎকার করছে। ঠিক আছে, ওই ছবিটা ওই বাচ্চাদের সেগুলো ফাটায় না, ওগুলো ফাটাচ্ছে হলের ভেতরে। ঠিক আছে, তো নবীনার না, আমার কথা হচ্ছে কি বলতো, শাহরুখ খানের ছবি তো বিশাল প্রমোশন হয়, শাহরুখ খানের ওয়েস্ট বেঙ্গলটা, আমি ওগুলো মানলাম। এগুলোর তো সেইভাবে প্রমোশন নেই, এগুলোর তো কোনো প্রমোশন হয়নি, ও তো খালি ট্রেলারটাই ওর প্রমোশন, সেটাও রিলিজের 5 দিন না 6 দিন আগে বেরিয়েছে। তো আমি ওই জন্য ওইটাকে এগিয়ে রাখবো। আর কি ওখানে পুরো অডিয়েন্সের ফ্যান ফলোইং থাকলো। পুরো হচ্ছে লোকেশের নিজে হাতে তৈরি করা। হ্যাঁ, ঠিক আছে। ওইটাই তো বলছি যে মেকারদেরকে ভাবতে হবে। এন্ড কি বলতো, এটা একটা সাইকেল। অ্যাকচুয়ালি কি বলেছে, আমি তোমাদেরকে রিয়ালিটিটা বলছি। এবং আমি মানে যারা দেখছে, অনেকে তো বলে যে আমার কাছে গল্প আছে, আমি film industry তে আসছি, আমি তাদেরকে বলতে চাই এই মুহূর্তে কিন্তু অবস্থা খুব খারাপ। নিজের যে রোজি রোজি ড্রিম ভেবে আসেন যে আমি আজকে যাবো কালকে চান্স পেয়ে যাবো, এই কোন হবে না। কারণ যারা আছে অলরেডি বহু বছর ধরে, তাদেরই কাজ করতে অসুবিধা হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে কি বলতো, বিশাল সাইকেল হয়েছে, মার্কেট ক্র্যাশ করে গেছে। ছবি যখন প্রডিউসার বানায়, সে যখন টাকা লাগায়, সে দেখবে আগে কিভাবে আমি টাকাটাকে সেভ করবো। তো সেটার যে রেভিনিউ স্ট্রিম গুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে। হল নট, বুঝতে পারছো তোমরা, স্যাটেলাইট নেই, ওটিটি একটাই ওটিটি, সেখানেও তো সব ছবি বিক্রি হবে না, সেখানেও একটা সার্টেন প্রাইসের ক্যাপ আছে। রেভিনিউ স্ট্রিমস আর ভেরি লিমিটেড, তাই জন্য ইনভেস্টমেন্ট আসছে না সেইভাবে। স্টার নেই। বলছে আমার খুব হয়ে পড়ে, ঠিক আছে, আর কিন্তু খুব জোর হলে 5 মিনিট টানতে পারবে, 4 থেকে 5 ম্যাচে কিন্তু 10%। 2 মিনিট বলে নিচ্ছি, তারপরে র্যাপ আপ করে দেবো। এটাকে 1 ঘন্টা প্লাস নিয়ে যাও কিন্তু, নাহলে কিন্তু দর্শক আবার কমেন্ট করবে 1 ঘন্টা 6 মিনিট লাগবে, তাহলে 6 মিনিট লাগবে। মানে আমি জানি 6 মিনিটে মানুষ টানতে পারবে, কিন্তু 9% কিন্তু চার্জ হয়ে গেল, 10 বললাম 9%। চলো 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 চলো। করে দিই, হয়ে যাবে। তো ওটাই আর কি, বুঝলে তো? তো ভিশিয়াস সাইকেল হয়ে গেছে। ডিরেক্টররা চাইছে কি বলতো, যে ছোট, যত ছোট বাজেটে একটা অপরচুনিটি পেলাম, চলো করে দিই, ছোট বাজেটের মধ্যে করে দিই। এবার বানাতে গিয়ে তারাগুলোর মধ্যে একটা খারাপ প্রোডাক্ট হচ্ছে। ঠিক আছে, আর এখানে তো ওরকম কারো ফেস ভ্যালু নেই যে হলে ফুল করে নেবে লোক, সেইগুলো নেই। সেইভাবে প্রচার হচ্ছে না নতুন প্রডিউসারদের, যেটা আমি তোমাকে চ্যালেঞ্জ বললাম, সেইভাবে প্রচার হচ্ছে না। ছবি না মানে সেইভাবে মার্ক ক্রিয়েট করতে পারছে না, চলছে না। যেই চলছে না, তখন আবার নতুন ইনভেস্টমেন্ট আসছে। সো ইটস এ ভিশিয়াস সাইকেল।
নতুন ডিরেক্টর উঠে আসছে না, নতুন হিরো উঠে আসছে না, সব এটা পুরো ইনফ্রাস্ট্রাকচারটা খুব ঘেটে আছে। তো ওটা যতক্ষণ পুরোপুরি ঠিক হচ্ছে না, মানে ততক্ষণ এই যে আমরা বলছি যে কাম ব্যাক হওয়া, বাংলা ছবি পর্ব চলছে রমনা, এটা না ওইভাবে হবে না, মানে ইটস ভেরি ডিফিকাল্ট, মানে কিভাবে যে হবে ওটা এই মুহূর্তে এত বাজে মানে পজিশনে আছে যে ওখান থেকে বলাও মুশকিল। আর কি হয়ে গেছে না, এগুলো যখন কি ছবি চলছিল তখনই এদের ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করা, স্ট্র্যাটেজাইজ করা উচিত ছিল। বাঙালি মানে বাংলা ইন্ডাস্ট্রির প্রবলেম হচ্ছে ওরা যখন কিছু ওয়ার্ক করে না তখন এসে রিয়েলাইজ করে ও আচ্ছা ভুল করে ফেলেছে। বুঝতে পারছি, তার আগে অব্দি টনক নড়ে না, যতক্ষণ চলছে চল। সেটা কথা আছে না হিন্দি, চলতি গাড়ি কা বনেট নেই খোলা, যে এদের নেচারটা ওরকম। যতক্ষণ চলছে 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 চলছে, করে যাবো করে যাবো করে যাবো, রিমেক 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 রিমেক। কি হচ্ছে, অডিয়েন্স সরে যাচ্ছে, কি হচ্ছে কিছু দেখছে না, রিমেক 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 রিমেক। ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা, গোয়েন্দা গোয়েন্দা গোয়েন্দা। তুমি দেখি গোয়েন্দা কেমন ডাই ডাউন করে গেছে। এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্মেও কিন্তু সেই ভাইরালটা যাচ্ছে না। না যাচ্ছে না তো, ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছে না, ইভেন হলে যে বিজনেস করা উচিত সে বিজনেস করতে পারছে না গোয়েন্দা, কোথাও করতে পারছে না। তিন মাসি লাস্ট ছবিটা পুজোতে বেরিয়ে কি কালেকশন করেছে, ফেলুদা যে লাস্ট যেটা বেরোলো ওটা কি কালেকশন করেছে, এটা ফেলুদা আগে যখন বেরোতো কত কালেকশন করতো বলো। সব সব কোটির নিচে, 2 কোটির নিচে হাজার। আমার মনে হয় যে থ্রিলার ছবি একটা অডিয়েন্স বাংলাতে বরাবর বেশি ছবি হয়। এই চালচিত্র ছবিটাও যেহেতু এরা মোটামুটি যা গভর্নমেন্ট ছবি ডেলিভার করতে পেরে গেছে বাংলা ছবির সাথে কেউ, ওই কিছু অডিয়েন্স দেখে নিয়েছে। তো থ্রিলার ছবির একটা অডিয়েন্স রয়েছে, ফ্যামিলি ছবির তো অডিয়েন্স রয়েছেই, ছবিটাকে তো মিনিমাম একটা কোয়ালিটি হতে হবে। ফেলুদা, নিখিল মাছি, এই ছবিগুলোর একটা কোয়ালিটি, ব্যোমকেশ, মানে আর যত দিন গেছে আমার মনে হয় এরা প্রত্যেকে না মানে ঠিক করে নিয়েছিল আমি আগের ছবিটার থেকে কোয়ালিটি খারাপ করবো, আমি আগের ছবির থেকে বাজে করবো, এবং অডিয়েন্স এগুলো দেখে না। এবার কি হয়েছে বলো তো, আমি কাউকে বলছি ব্যাপারটা হয়েছে কি যে এত তাড়াতাড়ি সবাই বেশি পরিমাণে কাজ করতে গেছে না ফিনান্সিয়াল বেনিফিট, যেহেতু একটা প্রজেক্টের টাকা এত কম, ধরো একটা রাইটার এট এ টাইম 3টে ছবি দিচ্ছে, এবার কোনোটাতেই টাইম দিতে পারছে না, কোনোটাই মন দিয়ে করছে না, এবার ওই 3টে ডিরেক্টরও তাড়াতাড়ি এই ছবিটাকে শেষ করে 10-12 দিনের মধ্যে আরেকটা ছবিতে মুভ করতে রয়েছে। তো প্রত্যেকেই তাড়াহুড়োটার জন্য আউটপুট গুলো এমনি ভালো আসে, কারণ তুমি এইটা তাড়াহুড়ো কাজ নয়। এবার ধরো যে এই যে রাইটারদেরকে দোষ দেয়, রাইটারদের সাথে কিভাবে ট্রিটমেন্ট হয়, এখানে এই বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ডেভেলপমেন্ট ফিস বলে কিছু নেই, তুমি পুরো স্ক্রিপ্ট রেডি করো শোনাও, তারপরে মনে হলো করবো না করবো না। তো এবার ওই স্ক্রিপ্টটাও পুরোটা লিখলো, সেটা কি হবে, অনেক সময়ের জন্য ডিরেক্টররা একটা 10,000 টাকার যে টোকেন দিল সেটা গেল, ডিরেক্টরের পকেট থেকে অনেক সময় গেল, এই ধরনের জিনিসপত্র হয়। এবার ওই ডিরেক্টরের নিজেরও টাকার টান চলছে, সে কোথা থেকে দেবে, তো সে বলছে ভাই তোকে পরেরটাতে ম্যানেজ করে দেবো, তোকে পরেরটাতে নিয়ে নেবো, বুঝলো, এইরকম একটা বিশিয়াস সাইকেল চলছে। অনেক সময় ধরো কেউ গল্প শোনাচ্ছে, সে বললো কি গান বানিয়ে নিয়ে আয়। এবার গান এই যে বানিয়ে নিয়ে আয়, তাহলে কিন্তু তোমাকে মিউজিক ডিরেক্টরকে অনবোর্ড করতে হবে, সেটা পর 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 তোমাকে ধরো 20টা গান বানিয়ে বানিয়ে শোনাবে, তার জন্য তো তোমাকে কিছু একটা দিতে হবে, শুধু এমনি এমনি 20টা গান বানিয়ে না। এবার সেও যখন দেখছে একটা ফ্রিতে করতে হবে, তো যা যা মাল অন্য জায়গায় যে কাটছাট মাল আছে শুনিয়ে দিল, সেখান থেকে সেখান থেকে যদি সিলেক্ট হলো হলো, বুঝতে পারলে? এবার প্রত্যেকে শর্টকাট মারবার চেষ্টা করছে, আর কি, এবং সে যেহেতু টাকা পায় না সেই জন্য সে শর্টকাট মারছে। তাই জন্য তুমি দেখছো না সিনেমা না অনেকগুলো ডিপার্টমেন্টের কোলাবোরেশনে হয়, মিউজিক যদি ওয়ার্ক করছে না, এটা ওয়ার্ক, রাইটিং ডিপার্টমেন্ট ওয়ার্ক করছে না, অভিনয় ডিপার্টমেন্ট ওয়ার্ক করছে না, বুঝতে পারলে? টাকা পাই। একসাথে ওয়ার্ক, কি 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 বাজে সিচুয়েশন ভাবো, মানে এটা বেসিক্যালি মানে কি বলবো ডার্ক কমেডি হয়ে গেছে। টাকা পাইনি তাই জন্য ঠিকঠাক আউটপুট আসেনি, তার জন্য ছবি বেরিয়ে যাচ্ছে, মানে এর থেকে বাজে ফ্যাট রিয়েলিটি আর কিছু হতে পারে না। না না, এটা ফ্যাক্ট, আমি তোমাকে বলছি, এইটা হচ্ছে কারণ, এটা হচ্ছে বিশেষ সাইকেলটা, এবার আর সবাই এইটাকে আর বিশেষ করে যারা ধরো মিউজিক করছে বা যারা ধরো মানে মানে অনেককেই আর কি আমি দেখতে পাচ্ছি যে 7-8টা অনেক অভিনেতাই আমি দেখতে পাচ্ছি 7-8টা করে বছরের ছবি করছে, এবং মানে আমি তো ফটোশপে একটা সময় যথেষ্ট কোয়ালিটি কাজ করতো, কিন্তু এখন দেখছি 7-8খানা করে ছবি করছে এবং সেই ছবিগুলোর মানে এবার এবার দেখো তোমাকে তো ভাবতে হবে যে ওই লোকটারও তো ফ্যামিলি আছে, তারও তো ছেলে আছে, এবং এই ফিল্ডটার একটা প্রবলেম হচ্ছে কি, এটা তো সারা জীবনের মতো নয় যে 60 বছর বয়স অব্দি চাকরি করলে, এটা তো 2 বছর পরে নাও চলতে পারে, তুমি একটাও ডাক পেলে না, তোমাকে পুরো মার্কেট রিজেক্ট করে দেবে। তো প্রত্যেকে জানে যে ভাই আমার স্প্যান এতটা, তার মধ্যে আমাকে যতটা কামাতে হবে কামাতে হবে, তো তখন তোমাকে বেশি পরিমাণে কাজ করতে হবে।
বুঝতে পারছো তো? এগুলো অনেকগুলো প্রবলেম আছে, এবার এটা যে রাতারাতি এরকম চেঞ্জ হয়ে যাবে তা হবে না। মানে 500 ছবি করে ফেলবো। 500 হ্যাঁ, আমি তো বলছি কিছু অভিনেতার এখন আমাদের অনেকেই আছে যাদের কেরিয়ার শেষে দেখা যায় 500 ছবি করে ফেলছে। দেখ আমি আমার মনে হয় যে মিরাকেল, আমার মনে হয় যে একটা মিরাকেল দরকার, এবং সেই মিরাকেলটা বাবুসোনা হতে পারতো, কিন্তু হলো না কোনো কারণে। এবার পর কোন ছবি না, এগুলো সব মিরাকেল হয় না কে জানে। হতে পারে একটা ছবি দিয়ে, কিন্তু কোনো একটা নতুন ডিরেক্টর আসবে, সে একটা এমন ছবি দেবে যে ছবিটা আর কি সব কনস্ট্যান্টের মধ্যে থেকেই ফাটিয়ে দেবে, এবং সেটাই চেঞ্জ আনবে। বা আরেকটা হয় যে দু তিনটে ডিরেক্টর প্যারালালি অনেকগুলো ভালো ছবি বানাবে। হুম, হুম। এবং এমন ছবি যেটা বাংলাতে হতে পারে কেউ এক্সপেক্ট করছে না, এরকম কোনো একটা ছবি। লাস্ট লাস্ট যে চেঞ্জটা এসছে সে 2010 সালে একটা অটোগ্রাফ বানাচ্ছে সৃজিত মুখার্জি, 2011-তে আসছে শিবপ্রসাদ ললিতা রায়, 2012-তে আসছে শবনম, 2012-তে আসছে ভূতের ভবিষ্যৎ। তখন একই টাইমে অনেকগুলো ডিরেক্টর কিছু কিছু গ্যাপের মধ্যে খুব অনেকগুলো ভালো ভালো কাজ আসছে। তো পরিবর্তন ওইভাবেই আসে, এবং এরা তখন সবাই নতুন ছিল, কিন্তু হুম, হুম। নতুন হতে হবে এবং অ্যাট এ টাইম অনেকগুলো ভালো ভালো, যেটা বাংলাদেশে একটা আমরা দেখতে পাচ্ছিলাম আর কি, যেটা এখন আর ওই খুব একটা দেখতে web series তবে ঠিক আছে, আমরা শুরু করলাম, তার কারণ কিন্তু এটা নয় যে আমাদের টপিক শেষ, তার কারণ হচ্ছে এটা আমাদের কোনো আমাদের ফোনে নয়, আমার ফোনে যথেষ্ট চার্জ আছে, রূপমের ফোনে চার্জ নেই। দেখুন এরা রূপম কেউ আসলে সারা রাত, রূপম হচ্ছে রাত দেরি করে ঘুমোয়, দেরি করে ওঠে, তাই জন্য আমরা একটু দুপুরে শুট করছি। আর রূপম হচ্ছে সারা রাত তো প্রেম করে, তো এই জন্য চার্জ দিতে ভুলে যায়, এই জন্য চার্জটা কম থাকে। এবার একটু বলে দিই, এই যে দুজন রয়েছে এরা দুজন স্টিমিয়ারে কিচ্ছু করবে না, ঠিক আছে? দুজনকে করতে দিলে একজন বলবে সাউন্ড রেকর্ড হয়নি, একজন বলবে যে আমার সাউন্ডে আমি এই ফোন লাগাতে ভুলে গেছি, তাই দায়িত্বটা আমাকে দেবে। এবার আমার এই যে ফোনটা, এই ফোনটা অনেকটা পুরনো ফোন, বয়স হয়ে গেছে ফোনটা, চার্জ করে পড়ে, আমি 100% চার্জ দিয়েই বসে করছি। যখন 1 ঘন্টা হয়ে যায় এই যে আবার দেখাচ্ছি 2% না, আমার আমার কাছে কথা হচ্ছে যে লাস্ট কথা রেকর্ডিংটা বলতে আমাদের আমাদের অডিয়েন্স কি এর থেকে বড় ভিডিও চায়? যদি আপনারা চান তাহলে রূপম দাকে বলুন ভালো করে চার্জ দিয়ে যেন তারা বসে, মানে যাতে রূপম দা চার্জ বজায় রাখতে পারে আর কি। ঠিক আছে, চল। রেকর্ডিং বন্ধ করো। টাটা টাটা। 100% চার্জ হয়। টাটা টাটা টাটা। 200 দিয়ে বলছে, 200। টাটা। হ্যাঁ, আমার